কুহুর আচরণ দেখে সৌরভ বলল, আর ইউ ওকে কুহু? ইয়েস, আই এম ওকে। এসব তুমি জেদ থেকে করছো কুহু। ভালোবাসা জেদ করে হয় না, ফিল করতে হয়। আজ অঙ্কন বলেছে তোমায় ভালোবাসে না, তাই তুমি আমার কাছে এসেছো। আমি তোমায় ফেরাবো না, বাট জেদ করো না। কেন এইভাবে বলছো তুমি? তুমি না বলো আমি তোমার বউ, কাজিন ছিলাম ভুলে যেতে। হ্যাঁ, আর সেইটা এখনো বলি। তুমি কি মন থেকে আমায় মেনে নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। কান্নার ভাষা আলাদা কুহু। এখন তুমি সব বুঝবে। তুমি ঠিক একদিন আমায় মন থেকে মেনে নেবে। সব ভালোবাসার পরিণতি সুন্দর হয় না কুহু। হবে বলেও আশা রাখা উচিত না, কিন্তু মানুষ তবুও প্রেমে পড়ে। এইটা প্রাকৃতিক, তাই পড়ে। অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু ঘুমাও, কেঁদো না আর। কুহু সৌরভের বুকের উপরে ঘুমিয়ে যায়। যতক্ষণ না কুহু ঘুমাচ্ছিল সৌরভ জেগেই ছিল। কুহু ঘুমানোর পর সৌরভ কুহুকে বালিশে রেখে বারান্দায় চলে আসে। আজকে ওর আরও বেশি কষ্ট হচ্ছে। কিভাবে দূর করা যাবে এই কষ্ট? ভেতরটা পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। আজকে ওর খুশি হওয়ার কথা, কিন্তু আজ ও বেশি কষ্টে আছে। কাউকে কিছু বলতেও পারছে না, কিছু সইতেও পারছে না। ইচ্ছে করছে কুহুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে, কিন্তু সৌরভ তা করবে না। কেন করবে না সেটাও সৌরভ জানে না। বারান্দায় মাথা নিচু করেই বসেছিল ও। ভোরে নিচে গিয়ে কাজের মেয়েকে ডেকে বলে ওর জন্য এক মগ কফি বানিয়ে দিতে। সৌরভ এই কাকডাকা ভোরে কফি নিয়ে ছাদে যায়, আর দোলনায় বসে কফি খাচ্ছে আর ভাবছে কি করা উচিত এখন ওর। এসব ভাবতে ভাবতে আজান দিয়ে দেয়। তখন সৌরভ ঘরে গিয়ে দেখে কুহু ঘুম থেকে উঠে বসে আছে। উঠেছো কেন? নামাজ পড়বো। তুমি ঘুমাওনি? না, ছাদে গিয়েছিলাম। তো যাও, উজু করে আসো। হ্যাঁ, যাচ্ছি। সৌরভ এসে শুয়ে পড়ে আর কুহু নামাজ পড়ে। সৌরভকে শুয়ে থাকতে দেখে কুহু বলে, তুমি অভ্যাসটা পাল্টাবে না? নামাজ পড়লে কি হয়? উঠো, নামাজ পড়বা। পড়াই লাগবে। হ্যাঁ লাগবে। উঠো তাড়াতাড়ি, অজু করতে পড়ো। হ্যাঁ, পারি। যাও, অজু করে আসো, আমি ওয়েট করছি। সৌরভ এখন আর কি বলবে। অজু করে এসে কুহুর একটু আগে দাঁড়ায় নামাজ পড়ার জন্য, আর কুহু দুই পা পেছনে। দুইজন নামাজ শেষ করে বসলো। ধন্যবাদ। কেন? নামাজ পড়ার পর ফিলিং ফ্রেশ। অঙ্কন বলতো নামাজ পড়লে ফ্রেশ লাগে, যত চিন্তায় থাকুক দূর হয়ে যায়। ভালোই বলো তো। তুমি কি কিছু খাবে? একটু আগে কফি খেয়েছি, এখন আর কিছু খাবো না। অফিসে যাবা না? হ্যাঁ। ব্রেকফাস্ট আজকে বাসায় করেছিও, আমি রেডি করছি। কুহু, 1 মিনিট। হ্যাঁ বলো। তুমি কি সত্যি সত্যি এসব করছো, নাকি অন্য কিছু? দুইটাই। ভালো থাকার আর ভালো রাখার প্রচেষ্টা চালাচ্ছি। কুহু এতটুকু বলে ভোর সকালে রান্নাঘরে যায়। সৌরভ তো সারা রাত ঘুমায়নি, এখন ঘুম আসছে না। কি করবে কিছু ভেবেও পাচ্ছে না, তাই ফেসবুকে স্ক্রল করছিল। সকালে সৌরভ রেডি হয়ে নিচে আসে। মিলি আর কুহু হাসছিল আর গল্প করছিল। আম্মু আর আব্বু টিভি দেখছিল। মনে হয় তোমার বৌমা আমায় মানুষ করেই ফেললো আম্মু, যা তুমি এতদিন পারোনি। কি করেছে? কি রে কুহু, কি করেছিস রে? কই বড় চাচু, আমি তো কিছুই করিনি। আজকে আমি নামাজ পড়েছি। নামাজ কম কিছু এটা? ছি, নামাজ পড়েছে আবার ভাব নিচ্ছে। কি রে ভাইয়া, মানুষ হবি কবে? এই না হলে বৌমা, কয়েক মাসে ছেলে মানুষ হয়ে গেল। এতদিন লেজ আলা ভালো ছিলাম। ফাইজলামি ছাড়ো। হঠাৎ আলাইনার ফোনে সৌরভের ফোন বেজে উঠল। কুহু একটু উকি দিয়ে দেখলো আলাইনা নামের সেভ করা। কুহু তো জানে না আলাইনা সৌরভের বিয়ে। হ্যাঁ, আলাইনা বলো। ফোন রিসিভ করে সৌরভ বলল, স্যার কি বেরিয়েছেন? কিছুক্ষণের মধ্যেই হব। কেন? না, এমনি। আচ্ছা। সৌরভ ডাইনিংয়ে গিয়ে বসলো। আলাইনাকে? আমার বিয়ে? ম্যারিড? না। সুন্দরী? আরে হো, আজব। এইগুলো জেনে কি করবা? বাই এনি চান্স তুমি কি চাচ্ছ? না, একটুও না। কখনো এমন নাম শুনিনি তো, তাই জানার ইচ্ছা। হ্যাঁ, নামটা সুন্দর। ওর নামের জন্য আমি ওকে 4,500 টাকা বেশি বেতন দেই। ভালো, দয়ালু মানুষ, দিতেই পারো। সৌরভ কুহুকে খাইয়ে দিয়ে অফিসে পাঠিয়ে দিল। কুহু ট্রাই করছে অঙ্কনকে ভুলে থাকার। এতে যা করা উচিত কুহু করছে। লাঞ্চে সৌরভের ফেভারিট পাস্তা আর চিকেন বিরিয়ানি রান্না করে কুহু অফিসে যায়। কুহুও জানতো না যে ও অফিসে যাবে বা এমন কিছু। হঠাৎই মনে চাইলো তাই। নামাজ পড়ে কুহু বেরিয়ে যায় বাড়ির গাড়ি নিয়ে। পরনে স্লিকের শাড়ি আর চুলগুলো খোপা করা, কানে লম্বা দুল।
আর চোখে মুখে হালকা শ্বাস। সৌরভকে না জানিয়ে যায় কুহু। অফিসে ঢোকার পর যখন সিকিউরিটির পরিচয় চায় তখন কুহু বলে মিসেস সৌরভ, কিন্তু সিকিউরিটি শিওর হওয়ার জন্য সৌরভকে কল করে। কুহু তো রেগে শেষ। স্যার, একটা সুন্দর মেয়ে এসে বলছে আপনার ওয়াইফ, নাম বলছে আসপিয়া চৌধুরী কুহু। আমি কি ওনাকে পাঠাবো? তুমি কি ওকে আটকে রেখেছ? দৌড়ে কেবিনের সাইডে এলো সৌরভ। জি স্যার। থাপ্পড় মেরে তোমার দাঁত যতগুলো আছে ফেলে দেবো বিয়াদব। ও আমার ওয়াইফ, ছাড়ো ওকে। সরি স্যার। সৌরভের কেবিন 9 তলায়। লিফটে উঠে কুহুর রাগে জ্বলছে। সৌরভ যে ম্যারিড এটা কি কেউই জানে না নাকি? সিকিউরিটি পর্যন্ত ওকে আটকায়। সৌরভ কেবিনের মধ্যে পায়চারি করছে। আলাইনা অনেক আগে খাবার রেখে গেছে, কিন্তু সৌরভ খায়নি। অফিসে ঢোকার পর সব স্টাফ কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু নিজের শাড়ির আঁচলটা ঘাড়ে তুলে নিল। আলাইনা ভিজিটিংয়ে ছিল। জি ম্যাম, কাকে চাই? সৌরভ আছে? স্যার তো ক্যাবিনে, আপনি? কুহু চৌধুরী। 1 মিনিট, আমি স্যারকে জানিয়ে আসছি। কুহু শুধু দেখছে, কিন্তু কিছু বলছে না। আলাইনা যাওয়ার আগেই সৌরভ কেবিন থেকে বেরিয়ে যায়। কুহুকে দেখে সৌরভ কি বলবে বুঝতেছে না। স্টাফরা কিভাবে দেখছে কুহুকে? সুন্দরী এই জন্যই হয়তো। স্যার, ম্যাম আপনার সাথে দেখা করতে এসেছেন। চেনেন আপনি? সি ইজ মি ফ্রাবিস। এই কথা বলার সাথে সাথেই সবাই চোখ নামিয়ে ফেলে আর নিজেরাই নিজেদের কাজের জন্য সিসি করছে। আলাইনা তো হতবিভম্ব। আলাইনা তাড়াতাড়ি হেঁটে এসে কুহুর হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, ম্যাম, আই অ্যাম এক্সট্রিমলি সরি, চিনতে পারিনি। আলাইনা না আপনি? জি ম্যাম, চেনেন আমাকে? এই তো এখন চিনলাম। আপনার বস আপনাদের জানায়নি সে যে ম্যারিড? ম্যাম, ওইভাবে তো কিছু জানি না, আজকে জানলাম। কুহু এসো। কুহু সৌরভের কেবিনে গিয়ে বসলো। তুমি হঠাৎ অফিসে? ইচ্ছা হলো তাই চলে আসলাম। সরি, কেউ কিছু জানে না। ভালোই হয়েছে আজ জেনে গিয়েছে। জানলে তো সুন্দরী পিয়ের সাথে প্রেম করতে পারতা না, তাই না? সি, এইসব কি বলো? ওর সাথে কেন প্রেম করতে যাব? করো, সমস্যা নেই। দেখতে স্মার্ট, সুন্দরী, নামটাও তো সুন্দর। তুমি ওর থেকে কম কিছু নয়, বরং আরো বেশি কিছু। যাই হোক, দারুণ লাগছে কিন্তু তোমায় দেখতে। তোমার পিয়েকে বলো লাঞ্চ ব্যাগটা দিয়ে যেতে। তোমার জন্য রান্না করে এনেছি। সত্যি? কি রান্না? পাস্তা আর চিকেন বিরিয়ানি। হোয়াট? আলাইনা? আলাইনা? জি স্যার। কুহু যেই ব্যাগটা এনেছে সে ব্যাগটা এনো। আর হ্যাঁ, একটা কাঁচের প্লেটও এনো। জি ম্যাম, আনছি। আলাইনা তাড়াতাড়ি সব এনে দিল। কুহু প্লেটে খাবারগুলো বেড়ে সৌরভকে খেতে বলল। সৌরভ বলল, আর একটু কষ্ট করো, কি? তুমি খাইয়ে দাও। আচ্ছা। কুহু সৌরভকে চামচ হাতে নিয়ে খাওয়াতে শুরু করলো। সৌরভ চেয়ার টেনে এসে কুহুর পাশে বসলো। আলাইনা সেখান থেকে চলে গেল অনেক আগেই। সৌরভ নিজেকে কি বলবে বা কি বলা উচিত ওর জানা নাই। হঠাৎ করে এত বড় সারপ্রাইজ রিয়েলি ভাবা যাচ্ছে না। সৌরভ খাচ্ছে আর কুহুর রান্নার তারিফ করছে। কুহু হাসছে না, আবার মন খারাপও করেও নি। খাবার শেষ হওয়ার পর আলাইনা 3টা ফাইল নিয়ে আসে কেবিনে। সৌরভ তখন কুহুকে খাওয়াচ্ছিল। আলাইনা হেসে দিল। সরি স্যার, একটু পরে আসছি। নক করে আসা উচিত ছিল তোমার, আলাইনা। জি স্যার, সরি। কোনো কাজ? জি, ফাইলগুলো সাইন করতে হবে। ওকে, রেখে এসে যাও। আরে এসো না। ওকে স্যার। আলাইনা চলে যাওয়ার পর কুহু সৌরভকে বলল, একটু সময় দিতে পারবে আমাকে? কয়েকটা দিন। কিসের? আমি একটু বাইরে যেতে চাই, কোথাও একটু ঘুরতে। আমার ভালো লাগছে না। কবে যাবা বলো? আর কোথায় যাবা? দেশের বাইরে? না, দেশেই কোথাও। দেশে যাও আর মতো কক্সবাজার, রাঙামাটি এসব। যেতে যেতে আমি বোর। থাইল্যান্ড যাই চলো। আমার পাসপোর্ট করেনি। ব্যাপার না, আমি আব্বুকে বলে ইমার্জেন্সিতে করিয়ে নেব। তুমি আমার কাছে সময় চেয়েছ, 1000 কাজ চাইলেও সেটা বাদ। আগে তুমি, তারপর অন্য কিছু। কুহু আর কিছু বলল না। কুহু চাইছে না এবার এক্সামটা দিতে। সৌরভ সহ সবাই বুঝিয়েছে, কিন্তু ও দিবে না। মন নেই এখন আর পড়াশোনার প্রতি। তাই মনটাকে ফ্রেশ করে আগামী বছরে দিবে। সেশন জটে পড়বে, এছাড়া আর কিছুই না। মানুষের জীবন এমনি কবে আর কখন যে মোড় ঘুরে যায় সেটা কেউই বলতে পারে না। সৌরভ সেই দিন বাসায় এসেই দ্রুত পাসপোর্ট বানানোর জন্য যা যা লাগে সব করে নিল। ওর আব্বুকে বলে ওর আব্বু তার বন্ধুকে দিয়ে বানিয়ে নিবে। সেই দিন রাতে কুহু সৌরভকে জিজ্ঞাসা করে, তোমার কোনো ক্ষতি হবে না তো কয়েকদিনের জন্য বাইরে গেলে? হলেও খুব ইয়ার্স। আমার বউয়ের সাথে যাব, এটাই তো বড় কথা। আব্বু আছে, আব্বু সামলে নেবে।
কিছু হয়েছে? না, কিচ্ছু হয়নি। লুকিয়ে লাভ নেই। যাই হোক, আজকে তোমায় অনেক ভালো লেগেছে শাড়িতে। আগে দেখিনি তো। অফিসের প্রত্যেকটা স্টাফ তাকিয়েছিল। যারা তাকিয়েছিল তারা এখন চাকরি বাদ দিয়ে বাসায় বসে আছে। মানে তুমি ওদের বাহির করে দিয়েছো? হ্যাঁ, করে দিয়েছি। তুমি আসার পরে। ওরা এখন চলবে কি করে? এত কিছু জেনে আমি কি করব? আমার বউয়ের দিকে এভাবে তাকাবে কেন? কাজটা একদম ঠিক করনি তুমি। ঘুমাবে আসো। আমি ভীষণ টায়ার্ড আজকে। ঘুম পেয়ে গিয়েছে। যাও, আসছি। সৌরভ বিছানায় যেতে যেতে দুইবার পিছনে তাকিয়ে দেখলো কুহু চোখ মুছছে, কিন্তু কিছু বলল না সৌরভ। কুহু মুখ ধুয়ে এসে লাইট অফ করে কম্বল গায়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। সৌরভ একটু আগায় কুহুর দিকে। কুহু তখন সোজা হয়ে শয় আর সৌরভের দিকে তাকায়। বেড লাইট অন করা। খাটে জায়গা নিয়ে আর? আছে তো। তাহলে আমার উপরে কেন? সরতে সরতে সরে এসেছি। সৌরভ সরে যাবে তখন কুহু সৌরভের টি শার্ট ধরে। কি হলো? কুহুর দিকে তাকিয়ে বলল সৌরভ কথাটা। থাক, সবার দরকার নেই। চুলগুলো খুলে দাও। কেন? আমি দেখি একটু। চুল দেখার মতো কি আছে? অনেক কিছুই আছে। সৌরভ নিজেই কুহুর চুল খুলে দিল। সৌরভ এক হাতের উপর মাথা রেখে উঁচু হয়ে আছে, আর এক হাত দিয়ে কুহুর হাত ধরে আছে। তোমার না ঘুম ধরেছে? হ্যাঁ, ধরেছে তো। তো ঘুমাও না কেন? আর আই লাভ ইউ কুহু। কুহুর কপালে চুমু দিয়ে সৌরভ কথাটা বলল। ঘুমাও এখন। সৌরভও হাত ছেড়ে দিয়ে শুয়ে পড়ে। অপর পাশে ঘুরে কুহু শুয়ে আছে। সৌরভ ঘুমিয়ে যায় আর কুহু ঘুমিয়ে যায়। সকালে জাবিনরা আসবে কি? নিচে নেমে এসে বলল সৌরভ। ফুপি মাত্রই ফোন করলো, আসছে। যাবিন আর তন্ময় ভাইও আসছে। কি, তন্ময়ও আসবে? হ্যাঁ, তোমরা বেস্ট ফ্রেন্ড। এই খুশিতে কি অফিস যাবা না নাকি? না, যাব না। কুহু কোথায়? কুহুর বোন আসছে, তাই কুহু রান্না করতে নেমে পড়েছে। ভালোই হবে, বেশ আড্ডা দেওয়া যাবে। ভাবা যায় ছোট ফুপি আসছে। তুমি রাইসাকে নিয়ে ছোট চাচু আর চাচিকে চলে আসতে বলো। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। আমি গিয়ে নিয়ে আসি। তাহলে ভালোই হয়। যা, আবার কতদিন পর সবার সাথে একসাথে হব। এখনই যাচ্ছি। ব্রেকফাস্ট করে যা। না, এসে করব। সৌরভ চেঞ্জ করে শ্বশুরবাড়ি চলে গেল সবাইকে আনতে। কুহু আর জাবিন মামাতো আর ফুপাতো বোন। তবে এখন জাবিনের ভাবি হয় কুহু। এদের দুজনের ভাব অনেক। সৌরভ দুপুরের আগে ওদের নিয়ে চলে আসে। রাইসা কতদিন পর আপুকে পেয়ে আপুর সাথেই ঘুরছে। দুপুরের দিকে জাবিন আর তন্ময়ও চলে আসে। ওরা ছোট ফুপির ছেলে মেয়ে। তন্ময় এসেই সৌরভকে জড়িয়ে ধরে আর প্রচণ্ড খুশি দুজনেই। তন্ময় কুহুকে দেখে কুহুর সামনে যায়। কুহুর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে আর কুহুর চারপাশে ঘুরে। কি শুরু করলে তুমি তন্ময় ভাইয়া? আমার বেস্ট ফ্রেন্ডের বউ তুই? এমন শুরু করাই তো উচিত। কেমন বোবো লাগছে রে তোকে? সৌরভ তোর বউকে এখন আমি ভাবি বলবো নাকি ফকিন্নি বলবো তুই বল। তন্ময় ভাইয়া, ইটস আনফেয়ার। জাবিন, তোর ভাইকে কিছু বল, নয়তো এখন মার খাবে। দেখো ভাইয়া, ভাবিকে চেতাস না। পরে কি করবে বুঝতেই পারছিস। জাবিন মুখ চেপে ধরে নিজের হাসি কন্ট্রোল করছে। ভাবি না তোদের দুইটারে, দেখ কি করি। কুহু টেবিলের উপর থেকে ফুলের টপটা নিয়ে তন্ময় আর জাবিনের পেছনে দৌড় শুরু করে। তন্ময় চিল্লিয়ে বলে, সৌরভ তোর বউরে থামা, নয়তো কিন্তু এখন তুলে এক আছাড় মারবো। নে, এখনই একটু দৌড় খা। সাথে আমিও হেল্প করছি তোমায় কুহুরের। কিরে, তুই না কুহুকে তুই বলতি? তুমিতে চলে এসেছিস? বাহ। বউ হয় ও আমার, বর্ণা। ফাজিল। মামা মামি কোথায় তোমরা? তোমার ছেলে কি বলে এসব? তোরা চলে এসেছিস? রেনু কোথায়? আম্মু আসছে। আমি আর জাবিন আগেই চলে এসেছি। ওই মিলে আমার জন্য পানি নিয়ে আয় তো। এই ফকিন্নিটার সাথে দৌড়াতে দৌড়াতে টায়ার্ড হয়ে গিয়েছি। তন্ময়ের বাচ্চা, ও আমার বউ হয়। ফকিন্নি কাকে বলিস? থাপ্পড় মেরে দাঁত খুলে ফেলবো। থাম তো। তোর বউয়ের আগে ওই ফকিন্নি ছিল। ছেঁচড়া গো মতো কিসব খাইতো আর বৃষ্টির মতো ভিজতো। এবার গরম পানি ঢেলে দিব কিন্তু তন্ময় ভাইয়া। না বইন, মাফ চাই। এখন যা পানি আন। ভাইয়ের সেবা কর একটু। বরের সেবা অনেক করেছিস। আনছি। ছোট ফুপি এসে কুহুর গলায় চেন পরিয়ে দেয়। কুহুর গিফট ছিল। বিকেলে একটা মাইক্রো নিয়ে 6 জন মিলে বাদরামি করতে চলে যায়। রাইসা, কুহু, সৌরভ, মিলি, জাবিন আর তন্ময় মাইক্রো চালাচ্ছিল আর সৌরভ তন্ময়ের পাশে বসা। পেছনে ওরা ইচ্ছে মতো ফাইজলামি করছে। সবাই অনেক খুশি। কুহুও ওদের সাথে তাল মিলিয়ে ভীষণ খুশি।
একটা বালির মাঠে এসে সবাইকে নামায় তন্ময়। জায়গাটা খুব সুন্দর। সবাই নেমে ফাজলামো করছে। সৌরভ কুহুর হাত ধরে কুহুকেও নিয়ে যায় সবার সাথে এনজয় করার জন্য। সারা বিকেল আর সন্ধ্যায় ঘুরে রাতে সবাই ডিনার করে বাসায় ফিরে এক একটা হাসতে হাসতে বাসায় ঢুকে। ড্রয়িং রুমে বসে কুহুর বাবা মা, সৌরভের বাবা মা আর ছোট ফুপি আড্ডা দিচ্ছিল। ওদেরকে ঢুকতে দেখে ফুপি বলে, বাসায় না ফিরলেই পারতি, 11টা বাজে, বেরিয়েছিস তো সেই 3টায়। ও ফুপ্পি, এতদিন পর সবাই আমরা একসাথে, কিভাবে মিস করি বলো তো। এখন বাসায় পার্টি হবে। কিসের পার্টি আবার? সেইটা তোমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করো। আমার বিয়ের ট্রিট চেয়েছে ওরা। তো ভুল কি চেয়েছে? তুই ট্রিট দিবি না? দিব বলেই তো 30,000 টাকা খরচ করে এলাম। থাইল্যান্ড যাচ্ছ তো লাখ লাখ টাকা খরচ করে, এখন 30,000-এর খোটা দিচ্ছ? ছি ছি। ওই, তোকে খোটাকে দিচ্ছে? তোর জন্যই তো কত কিছু করলাম। ছি বড় চাচু, ছেলেকে কিছু শেখাও নাই নাকি? এভাবে খোটা কেন দেয়? আমি ওর শালি, আমাকে দিবে না তো কাকে দিবে জিজ্ঞেস করো তো। কুহু, আমার বেডরুমের দরজার পেছনে একটা স্ট্যান্ড আছে, নিয়ে আসো তো। কি করবা? এই ফাজিলটারে পিটাবো। হয়েছে, চুপ থাকো তুমি, কিপটা কোথাকারের, ছি ছি। শিখাচ্ছে কিপটা কাকে বলে। সৌরভ, কুহু, রাইসা, মিলি, জাবিন আর তন্ময় এই 6টা মিলে বাড়িটা পুরো মাথায় তুলে রেখেছে। ছাদে গিয়ে সব বারবিকিউ পার্টি করবে। আর সৌরভ বিশাল একটা কেক আনিয়েছে, সাথে ফাস্টফুড, চাইনিজ, ইটালিয়ান অনেক খাবার রয়েছে। বেলুন দিয়ে পুরো ছাদ সাজানলো সবাই মিলে। এরপর ছাদে লাইটিং করলো। কুহু, জাবিন আর মিলি মিলে বারবিকিউ করছে। কুহু রান্না ভালোই পারে, তাই রান্নার দায়িত্ব কুহুর উপর। সবাই মিলে রাত 3টা পর্যন্ত অনেক মজা আর নাচানাচি করলো। অনেক দিন পর সবাই মিলে ব্রেক থ্রু পেল সবাই। অনেক খুশি সবাই, বিশেষ করে সৌরভ, কারণ এই ওসিলায় কুহুরও মন ভালো হয়ে গেছে। ছাদ থেকে সবাই 4টার আগে নেমে এলো। কেক দিয়ে সবার শরীর মাখানো। জাবিন আর রাইসা গেল মিলির ঘরে শুতে, আর তন্ময় গেল গেস্ট রুমে। সৌরভ আর কুহু ওদের বেডরুমে চলে এলো। সৌরভ এসেই টি-শার্ট খুললো। কুহু, তাওয়ালটা দাও তাড়াতাড়ি। না, আমি আগে গোসল করব, এরপর তুমি যাও। প্লিজ দাও না, আগে আমি চাই। না, আগে আমি। আচ্ছা, দুইজন একসাথে চলো। দরজা লাগিয়ে দিয়ে সৌরভ কুহুকে জোর করে নিয়ে গেল একসাথে গোসল করবে বলে। সৌরভ বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল। কুহুকে টান দিয়ে এনে ঝর্ণার নিচে দাঁড় করালো। কুহু যতই ভিজছে, সৌরভ ততই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ হয়ে গেল সৌরভ ভেজা কুহুর দিকে তাকিয়ে আছে। শেষে সৌরভ ঝর্ণার নিচেই দেওয়াল ঘেঁষে দাঁড় করালো কুহুকে। কুহুর হাত দুটো দেওয়ালের সাথে আটকানো সৌরভের হাত দিয়ে। কুহু চাইলেও ছাড়াতে পারছে না। কুহু সৌরভের দিকে তাকিয়ে আছে শুধু। সৌরভ হঠাৎই কুহুর ঘাড়ে কিস করতে শুরু করে। কুহু ঘাড় নাড়াচ্ছে আর আস্তে করেই বলছে, কি করছো তুমি এসব? সৌরভ কিছুই বলছে না। কুহু নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু পেরে উঠছে না। কুহুর ঠোঁটের কোণেও কিস করে দেয় সৌরভ। কুহু লজ্জায় মাথা নিচু করে ফেলে সাথে সাথে। সৌরভ তখন কুহুকে ছেড়ে দিয়ে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ নীরব থাকার পরে সৌরভ বলে, সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, যার কারণে এইসব হলো। কুহু টাওয়াল জড়িয়ে বলে, ইটস ওকে। আর কি বা বলবে, স্বামী হয় ওর, তাই অধিকার পুরোটাই আছে। কুহু নিজেও কষ্ট পাচ্ছে আর সৌরভকেও বঞ্চিত করছে ওর অধিকার থেকে। মাথা মুছে কুহু বলে, বের হও, আমি ড্রেস চেঞ্জ করব। ওকে। সৌরভ টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে যায়। কুহু বাথরুম থেকে বলে, আমার জামা কাপড়গুলো দিয়ে যাও, আলমারির 3rd কর্নারে রাখা। দিচ্ছি। কুহু চেঞ্জ করে বেরিয়ে আসার পর আয়নার সামনে দাঁড়ায় ক্রিম লাগানোর জন্য। ঘাড়ের দিকে চোখ যেতেই দেখে ঘাড়ের বিভিন্ন জায়গায় লাল দাগ। ওর আবার মনে পড়ে যায় বাথরুমে ঘটে যাওয়া কাহিনীর কথা। মাথা থেকে টাওয়াল খুলে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে কুহু। সৌরভ তখন বসে বসে ফোন ইউজ করছিল। সৌরভের শরীরে চুলের পানি ছিটে যায়। সৌরভ তখনই তাকায় কুহুর দিকে। তোমার নাকফুলটা সুন্দর। তুমি কিনে দাওনি? না, আম্মু কিনেছে। ও,
কুহু এসে শুয়ে পড়ে সৌরভের পাশে। সৌরভ কুহুকে ধরতে গিয়েও ধরেনি। কুহু শুধু ভাবছে একটু আগে এটা কি হলো। ভাবতে ভাবতেই কুহুর ডান হাত অটোমেটিকলি ঠোঁটের উপরে চলে যায়। কুহু এক পাশে শোয়া, আরেক পাশে শোয়া সৌরভ। জাবিন, তন্ময়, রাইসা ওরা সবাই 5 দিন একসাথে ছিল। যত রকম ফাইজলামি আছে সব করলো ওরা 6 জন মিলে। তন্ময় আর সৌরভ বেশি। কুহুকে যদি তন্ময় পচাতে আসে তাহলে সৌরভ তন্ময়কে ধরে মারা শুরু করে। ওরা চলে যাওয়ার পর সবাই আবার একা হয়ে গেল। ইমার্জেন্সিতে কুহুর পাসপোর্ট বানানো হয়ে গেল। ট্যুরিস্ট ভিসায় যাচ্ছে ওরা দুজন। সৌরভের আব্বু ভিসাও তাড়াতাড়ি রেডি করে দিল। 15 দিনের মাথায় রাত 2:30টায় কুহু আর সৌরভ যাত্রা শুরু করে থাইল্যান্ডের উদ্দেশ্যে। তন্ময় আর জাবিন সহ সবাই এয়ারপোর্টে আসে ওদের সি অফ করার জন্য। সৌরভ ভীষণ খুশি, কারণ ওইখানে সৌরভ কুহুকে একদমই একা পাবে। কিন্তু ভাবতে পারেনি থাইল্যান্ডে এত বড় সারপ্রাইজ ওদের জন্য ওয়েট করছে। থাইল্যান্ড ল্যান্ড করার পর সৌরভ একটা হোটেলের রুম বুক করলো। রুমটা 8 তলা, অনেক সুন্দর বেডরুমটা। কুহুর অনেক পছন্দ হয়। বারান্দায় এসে কুহু বাইরের দিকে দেখে, একদমই অন্যরকম জায়গাটা। চারদিকে অট্টালিকা থাকা সত্ত্বেও খুব সুন্দর জায়গাটা। মনে হচ্ছে হোয়াইট হাউসে আছে কুহু। বাংলাদেশের থেকে বেটার তো? 100%। আমার কেন যেন মনে হচ্ছে হোয়াইট হাউসে আছি আমি। তুমি ফার্স্ট এসেছো তাই। আমি বহুবার এসেছি, তাই টান নেই এত। যাও ফ্রেশ হয়ে আসো। তুমি যাবে না? হ্যাঁ অবশ্যই, যাও আগে তুমি। আচ্ছা। কুহু ফ্রেশ হয়ে আসে। কুহু হাঁটু পর্যন্ত একটা পাতলা টপস পরে আর চুলে টাওয়াল পেঁচিয়ে বাইরে আসে। ট্রলি থেকে একটা ওয়ান পিস আর জিন্স বের করলো। সৌরভ পেছনে ঘুরে দেখলো কুহু চলে এসেছে। কুহুর পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলালো সৌরভ। এই যে বালিকা, সাবধানে থেকো, নয়তো কিন্তু হাজবেন্ড তোমার সাথে যা কিছু করে ফেলবে। কি সহ্য করতে পারছো না? সেটা তুমি ভালো করেই জানো। সৌরভ এই কথাটা বলেই চলে যায় ওয়াশরুমে। কুহু ততক্ষণে চেঞ্জ করে নেয়। কুহু চেঞ্জ করে ড্রেসিং টেবিলের পাশে বসে চুল আঁচড়াচ্ছে আর আনমনা হয়ে কি যেন ভাবছে। সৌরভ ততক্ষণে ফ্রেশ হয়ে চলে আসে। বাহ, বেশ লাগছে, তবে শাড়িতেই তোমাকে বেশ ভালো মানায়। কেন? এটাতে কি খারাপ লাগছে? না, বাট এইটা আমার সামনে পরলে ঠিক আছে, বাইরে পরে যেও না। এটা ড্রেসটা হাতা কাটা, শরীর দেখা যাচ্ছে। কুহু বেশ লজ্জায় পড়ে গেল। কুহু শাড়ি এনেছে কয়েকটা। মেরুন কালার শাড়িটা বের করে ওয়াশরুমে গিয়ে পরে এলো। পারফেক্ট, একদম বউ বউ লাগছে। এবার কুচিটা একটু ঠিক করো। ওয়েট, আমি করে দিচ্ছি। কুহু শাড়ির কুচি ঠিক করে দেয় সৌরভ। এরপর একটু হালকা সেজে নেয় কুহু। চুলগুলো খোলাই রাখে ও। সৌরভ কুহুকে আশেপাশের জায়গাগুলো দেখাবে বলে বেরিয়ে যায় কুহুকে নিয়ে। কুহু বেশ খুশি। হোটেল থেকে বেরিয়ে কুহুকে নিয়ে সৌরভ লেন ধরে হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর ওরা একটু ঝুলন্ত ব্রিজের উপরে উঠল। ব্রিজের নিচে 1200 ফিট গভীরে একটা লেক। খুব সুন্দর করে সাজানো লেকটা। ব্রিজটা বেশ বড়। কুহু আর সৌরভ একে অপরের সাথে কথা বলতে বলতে এগোচ্ছে। হঠাৎই কুহু থেমে যায় আর সৌরভও দাঁড়িয়ে যায়। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? কি দেখো? সামনে তাকিয়ে সৌরভ দেখে অঙ্কন, সাথে একটা মেয়ে। অঙ্কনও অবাক দৃষ্টিতে তাকিয়েছে কুহু আর সৌরভের দিকে। মাঝখানে 4 থেকে 5 হাতের গ্যাপ। অঙ্কন ঘুরে দাঁড়ালো। এক হাতের উপর আর এক হাত দিয়ে কপালে হাত রাখলো অঙ্কন। ক্যাথরিন কুহুকে দেখেই চিনে যায়, কারণ অঙ্কন ওকে কুহুর ছবি দেখিয়েছিল। কুহুর কাছে ক্যাথরিন এগিয়ে এলো। হাই আশফিয়া চৌধুরী কুহু, আই অ্যাম ক্যাথরিন গোমেজ। আই নো ইউ। কথা বলার মাঝেই সৌরভ অঙ্কনের কাছে এগিয়ে যায়। অঙ্কনের দিকে ঘুরে সৌরভ জিজ্ঞাসা করে, ভালো আছো? হ্যাঁ আছি। আপনি? অঙ্কন থরথর করে কাঁপছে। এই তো, তা হঠাৎ থাইল্যান্ডে? রিসার্চের কাজে আশা ইউনিভার্সিটি পাঠিয়েছে। গ্রেট। যাই হোক ভাইয়া, এখন আমার যেতে হবে, অনেক কাজ আছে তো। ক্যাথারিন প্লিজ কাম ফাস্ট। ইয়া কামিং। বাই কুহু, সি ইউ লেটার। অঙ্কন উল্টো পথে হাঁটা শুরু করলো। কুহুর দিকে তাকায়নি পর্যন্ত। অঙ্কন। অঙ্কন দাঁড়িয়ে গেল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে ওর। নিজেকে শান্ত করলো অঙ্কন। পকেটে হাত রাখা অঙ্কনের। এখনো কুহুর দিকে তাকায়নি ও।
কুহু ওর পেছনে আর ও সামনে তাকিয়ে আছে। হ্যাঁ বলুন। কুহু দৌড়ে গিয়ে অঙ্কনের সামনে দাঁড়ালো। সৌরভ এই দৃশ্যটা ঠিক সহ্য করতে পারছে না, কিন্তু দেখতে হচ্ছে, কিছু করার নেই। কুহু অঙ্কনের সামনে আসার পর অঙ্কন চোখ সরিয়ে নেয়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। অনেকটা বদলে গেছো। তাকাচ্ছ না কেন আমার দিকে? তাকিয়ে কি লাভ? অন্যদিকে তাকিয়ে অঙ্কন। লাভ লসও খোঁজো এখন তুমি? খোঁজা উচিত। যাই হোক, হানিমুন করতে এসেছেন নিশ্চিত। এনজয় করুন, ফালতু কাজে টাইম ইনভেস্ট করবেন না। অঙ্কন আর একটাও কথা না বলে পাশ কাটিয়ে চলে যায়। পিছু পিছু ক্যাথরিনও যায়। ক্যাথরিন আর অঙ্কন খুব ভালো বন্ধু। ইংল্যান্ডে আসার পর ক্যাথরিনের হেল্পের জন্যই নিজেকে পাল্টাতে পেরেছে অঙ্কন। অঙ্কন সামনে হাঁটছে আর বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই যে ওর। কুহু এখন অন্যের স্ত্রী, ওর দিকে তাকিয়ে আর কি লাভ ওর? থাকুক না ওরা ওর মতো। অঙ্কন মন থেকেই চেয়েছে যাতে আর কোনোদিনও ওর কুহুর সাথে দেখা না হয়, কিন্তু হয়ে গেল। ভাগ্য এত খারাপ কেন? এইভাবে কেন আঘাত করে ভাগ্য ওকে? ক্যাথরিন বুঝতে পারছে অঙ্কনের মনে কি চলছে ঠিক এই মুহূর্তে, তাই ও চুপ করেই আছে। অঙ্কন কুহুর দিকে একবারও তাকায়নি। অঙ্কন কুহুকে পেছনে ফেলে হাঁটছে আর চোখের পানি ফেলছে। এভাবে দেখা না হলেও পারতো, এভাবে কথা না হলেও পারতো। যার জন্য দেশ ছেড়ে আসা তার সাথে এভাবে দেখা কিভাবে মেনে নিবে অঙ্কন? যত দূর অঙ্কনকে দেখা যায় কুহু তাকিয়েছিল আর নীরবে চোখের পানি ফেলছিল। উল্টো দৌড়ে কুহু হোটেলে চলে আসে। সৌরভ কুহুকে ডাকছে, কিন্তু ও শুনছে না। তখন সন্ধ্যা নেমে গেছে। কুহুর পিছু পিছু সৌরভও দৌড়ে দৌড়ে হোটেলে আসে। কুহু বিছানায় শুয়ে কাঁদছে। কোনো হাজব্যান্ডের সামনে যদি তার বউ আগের বয়ফ্রেন্ড বা অন্য কোনো ছেলের জন্য এইভাবে কাঁদে, তখন তার কি অবস্থা হয়? সৌরভ কুহুকে থামানোর চেষ্টা করলো না। ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে বারান্দায় গিয়ে বসলো সৌরভ। কুহুর কান্নার আওয়াজ আসছে সৌরভের কানে, কিন্তু এই কান্নাতে সৌরভ বিরক্ত হচ্ছে। 3 ঘন্টা পার হয়ে গেছে, কুহু সেই কেঁদেই যাচ্ছে। সৌরভ আর বসে থাকতে পারল না, ধুম করে উঠে বেডরুমে গেল। কুহুকে শোয়ালো সৌরভ আর কুহুর উপর ভর দিয়ে বেশ কড়া গলায় বলল, সমস্যা কি তোমার? কুহু জাস্ট স্টপ বিচ। আমার ধৈর্য শেষ। অনেক কিছু টলারেট করেছি, আর করবো না আমি। তুমি কি থামবে নাকি আমি তোমাকে থামাবো? অঙ্কন, এমন কেন করলে আমার সাথে? অঙ্কন? 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 ওই ফাসিল অঙ্কনের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? অঙ্কন তোকে ভালোবেসেছে, আমি পারবো না? অঙ্কন তোর মনে জায়গা করে নিতে পেরেছে, সেটাকে আমি পারবো না? কি চাস তুই? আমি শেষ হয়ে যাই? তুই দেখিসনি তোর অঙ্কন ভালো আছে? বল, দেখিসনি? তাহলে ওর জন্য কেন তুই আমায় কষ্ট দিচ্ছিস? গত 7টা মাস ধরে সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছে। আর কত মেন্টালি ডিপ্রেসড আমি। কুহুর হাত বেশ জোরেই ছেড়ে দিল সৌরভ। কুহু বাকরুদ্ধ হয়ে গেছে। সৌরভ তো এত ডেসপারেট না, তাহলে আজ এত ডেসপারেট কেন সৌরভ? কুহু অটোমেটিকলি কান্না থামিয়ে দেয়। ওর বাম হাত শাড়ির আঁচল সহ অর্ধেক বিছানা জুড়ে আছে। কুহুর পায়ের পাশে বিছানায় বসা সৌরভ প্রচণ্ড রেগে আছে। ও হাতের শিরাগুলো ফুলে উঠেছে রাগে। কুহু কি করবে? সৌরভ তো ঠিকই বলেছে, অঙ্কন ভালো আছে, আমি ছাড়াও ও ভালো আছে। তবে আমি কেন কষ্ট দিচ্ছি সৌরভকে? আমি কেন পারছি না সৌরভকে নিয়ে সুখে থাকতে? সব ভাবনা ভাবতে ভাবতে কুহু উঠে বসে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে, সেগুলো এক হাত দিয়ে এক পাশে নিয়ে আসে, শাড়ির আঁচলটা টানে আর 2 হাত 2 পাশে রাখে খাটের। সৌরভ তখন রাগ করেই ঘর থেকে বেরিয়ে যায়। হয়তো আজও কুহুর গায়ে পর্যন্ত হাত তুলতো, এতটা রাগ ছিল ওর। সৌরভ বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ ভাবনা চিন্তা করলো কুহু। ভাবনা চিন্তা শেষে কুহু নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে গেল। খুব কষ্ট করে মনে করলো সৌরভের কি কি পছন্দ, কিভাবে ও চায় কুহুকে। সৌরভের নীল রং খুব পছন্দ, তাই নীল রঙের একটা জামদানি কিনে দিয়েছিল সৌরভ কুহুকে। কুহু পরনের শাড়িটা খুলে রেখে জামদানি শাড়িটা পরল। সব গয়না গাটি বের করে পাগলের মতো খুঁজছে সৌরভের পছন্দের গয়না। একটা লকেট আর নেকলেস
পায় সেই দুটোই সৌরভের পছন্দের। কুহু ওই দুটা পরে আর সৌরভের মন মতো করেই সাজে। সৌরভ হোটেলের লনেই ছিল, কুহুকে একা রেখে নিশ্চিন্ত ছিল কারণ গার্ড আছে বাইরে। সৌরভের খোলা চুল পছন্দ, তাই কুহু বাঁকা করে সিথি করে চুলগুলো খোলাই রাখে। নিজেকে আয়নায় দেখে খুব অবাক হয় ও। এইভাবে কোনোদিনও ও সাজবে ভাবেনি। অঙ্কন তো সিম্পলভাবেই দেখতে চাইতো কুহুকে, তাই এসবের প্রয়োজন হয়নি কুহুর। আজ নিজের স্বামীর জন্য নিজেকে অন্যরকমভাবে সাজাতে হয়েছে। এক হাতে ডায়মন্ডের একটা ব্রেসলেট পরল, আরেক হাতে কিছু চুড়ি। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর সৌরভের রাগ কমে। তখন ও ঘরে চলে আসে। ঘরে এসে দেখে বাতি নিভানো। সৌরভ লাইট জ্বালায় আর কুহুকে ডাকে। কুহু, কোথায় তুমি? কুহু। এই তো। বারান্দা থেকে ঘরে এসে কুহুকে দেখার পর প্রায় 1.5 মিনিট সৌরভ চুপ ছিল। মানে কি এসবের? তোমার মন মতো করে নিজেকে সাজাতে পেরেছি তো, সুন্দর লাগছে। আমার মন মতো করে হঠাৎ তোমার শাস্তি ইচ্ছে করার কারণ? কোনো কারণ নেই। আজকে থেকে এখানের আমার অতীত, আমার আশা সব মাটি চাপা দিয়ে দিলাম। বর্তমান নিয়ে আমি ভাবতে চাই। চাইলেও তুমি পারবে না অতীত বাদ দিতে। এর আগেও বলেছ, বাট রেজাল্ট 0। কষ্ট আমাকে করতে হবে। তোমার আর কি হবে? সারাদিন বিলাপি করবা অঙ্কন করে। এই কথা শুনে কুহু কিছুক্ষণ চুপ ছিল। সৌরভ সেখান থেকে সরে যেতে চাইলে কুহু সৌরভের হাত ধরে। সৌরভ পেছনে তাকানোর আগেই কুহু সৌরভকে জড়িয়ে ধরে। সৌরভ ভাবছে ও কি করবে, হয়তো আজকেও ভুলটা করেই ফেলবে। করা উচিত আসলে। আর কত, অনেক সহ্য করেছে ও। নিজের বউ থাকতেও একা একা থাকতে হয়, নিজেকে বোঝাতে হয় ওর কোনো ব্যক্তিগত সম্পদ নেই। অতীত নিয়ে মানুষ চলতে পারে না, আমিও আর পারছি না। আমি অতীতের জন্য বর্তমানকে হেলা করে ফেলেছি। আসলেই তো, কষ্ট তো তুমিই পাচ্ছ, আমি শুধু বিলাপি করতে পারি। আর কি, এতদিন তুমি বলতে, আজ আমি বলছি, আই লাভ ইউ। সৌরভ না পারছে নিজেকে কন্ট্রোল করতে, আর না পারছে কিছু করতে। সৌরভ ঘুরে গিয়ে কুহুকে এত জোরে জড়িয়ে ধরে যে কুহুর মনে হচ্ছে ওর হাড়গুলো আলাদা হয়ে যাবে। তবুও কুহু কিছু বলেনি। ও জড়িয়ে ধরেছিল সৌরভকে। আই লাভ ইউ টু। আই এম সরি ফর লাস্ট টাইম। তুমি আমায় সাপোর্ট দিলেই হবে, আর কিছু লাগবে না। আমিও সরি তোমায় এতগুলো বাজে কথা বলার জন্য। গিয়েই বলে ফেলেছি। বলছো বলেই ফাইনালি আমি সব বুঝেছি। আমি চাই না আজ থেকে আমাদের মধ্যে কোনো অশান্তি হোক, আমরা সুখে থাকতে চাই। আর কিছুই হবে না, আজকে সব শেষ হবে। সৌরভ কুহুকে কোলে তুলে নিল। আরে আজিব, আরও কিছু বলবো? 2 বছর পর থাইল্যান্ড ভ্রমণের প্রথম দিনের পর এই 2 বছর আর দেখা হয়নি অঙ্কন আর কুহুর। অনেক সুখে আছে সৌরভ কুহুকে নিয়ে। দুইজন মিলে দুষ্টু মিষ্টি রোমাঞ্চ শাসন সব দিক থেকেই সাজিয়ে ফেলেছে নিজেদেরকে। কুহুকে আর কাঁদতে দেখেনি সৌরভ। ওদেরকে এতটা হ্যাপি থাকতে দেখে কুহুর আব্বু সহ সবাই ভীষণ খুশি। কুহু এসএসসিও কমপ্লিট করে ফেলেছে, সাথে সংসারের কিছুই কুহু করে না। তবে যার স্বামী আছে তার সংসারও আছে। বাংলার প্রবাদ, অঙ্কনও দেশে ফিরে আসে প্রায় 3 বছর পর। কেউ জানতো না অঙ্কন দেশে আসবে, শুধু জারিফ আর সাকিব ছাড়া। জারিফ আর সাকিব দুজনেই ব্যাচলরের পাঠক সাঙ্গ করেছে 1.5 বছর আগেই। দুজনেই বিবাহিত। বাকি রইল শুধু অঙ্কন দেশে ফিরে এসেছে এটা কেউই জানে না, শুধুমাত্র জারিফ সাকিব ছাড়া। অঙ্কন এসে জারিফের বাসায় উঠে। জারিফের বউ মিম। জারিফের বউকে দেখে অঙ্কন বলে, তোর মতো বান্দর এত সুন্দর বউ পায় কি করে জারিফ? সুন্দর তো তুই আছিস, তাতেই চলবে। আমার আর সুন্দর দিয়ে কি হবে? ভাবি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি? আছি আর কি, থাকার মতো। জারিফ আর সাকিব এয়ারপোর্টে গিয়েছিল অঙ্কনকে আনতে। জারিফ বলেছে সাকিবকে আর ওর বউ নীলাকে আজকে ওদের বাসায় থাকার জন্য। একসাথে গল্প করবে সবাই। জারিফ আর সাকিবের আগেই প্ল্যান যে অঙ্কনকে যেভাবেই হোক বিয়ের কথা বলতে হবে। সেই অনুযায়ী সাকিবও থেকে যায় জারিফের ফ্ল্যাটে। 3টা বেডরুম আছে, তাই কোনো সমস্যাই হবে না কারো। বিকেলে অঙ্কন ফ্রেশ হয়ে ক্যাথরিনকে কল করে জানালো ও বাংলাদেশে এসে গেছে।
ক্যাথরিন চিন্তা করছিল অঙ্কন কখন যায়। অঙ্কন টায়ার্ড থাকা সত্ত্বেও ঘুমালো না, কারণ বন্ধুরা আছে। ভাবি আপনি ভালো আছেন তো? নীলিমাকে প্রশ্ন করলো অঙ্কন। এতদিন ছিলাম, বাট এখন থেকে মনে হয় না আর থাকতে পারবো। কেন, কি হয়েছে? আপনার বন্ধুর আগে যদি আপনার সাথে পরিচয় হতো তাহলে ভালোই হতো। এটা তুমি ঠিক বলেছো নীলিমা ভাবি, আমিও এটাই বলতে চাচ্ছিলাম। ছি, কী রে সাকিব, কেমন বউ বিয়ে করেছিস? পুরাই দেখি চরিত্রের দোষ। তোর বউ তো তাল মেলালো, তার বেলায় হয়েছে, চুপ কর তোরা। ভাবিরা যথেষ্ট ভালো আর খুবই মজা, দেখলেই বোঝা যায়। আমি না হয় ওদের দুজনের মধ্যে ভাই হিসাবেই রইলাম, ঠিক না ভাবি? একদম পাক্কা। সারা বিকাল এগুলো নিয়ে মজা করলো 5 জন মিলে। নীলিমা আর মিম ডিনারের আয়োজন করেছে, আর ওরা 3 বন্ধু মিলে ধুমসে মজা করছে। চাচি, তোমার ছেলে কোথায়? কেন, কি হয়েছে? 47টা কল দিয়েছি, ফোন রিসিভ করছে না কেন? কতগুলো টেক্সট করেছি, রিপ্লাইও করছে না। ফোন কোথায় আর ও কোথায়? রাগ উঠছে কিন্তু আমার। অফিসে আছে হয়তো, কোনো জরুরি কিছু? আমাকে নিয়ে রাতে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল। তোমার ছেলের জ্বর আজকে 2 দিন হলো, একা একা কিছুতেই যাবে না ডাক্তারের কাছে। তাই বললাম আজকে তাড়াতাড়ি চলে এসো। খবর নাই কেন? কি বলিস, সৌরভের জ্বর? হ্যাঁ, কোন রাতে বাসায় আসে, তোমাদের সাথে তো ভালো করে কথাও হয় না, তাই জানো না। আমিও আর বলিনি টেনশন করবা তাই। যাই হোক, আমি ওর অফিসে যাচ্ছি এখন, গিয়ে ইচ্ছে মতো গণধুলাই করবো। ড্রাইভার নিয়ে যা। যাচ্ছি, গিয়ে আমাকে কল করে। আচ্ছা। কুহু শাড়ির আঁচল ঠিক করে বেরিয়ে যায় সৌরভের অফিসের উদ্দেশ্যে। রাত তখন 8টা। তাড়াতাড়ি পৌঁছে যায় কুহু। 9 তলায় উঠে অফিসে ঢুকে কুহু। সবাই সালাম দেয় কুহুকে, কিন্তু সেদিকে দেখার সময় নেই ওর। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্যার কোথায়? স্যার তো একটা মিটিংয়ে আছে। স্যারকে দেখতে অসুস্থ মনে হলো, ঠিক করে কথা বলতে পারছিল না। কোন ফ্লোরেও? 10 তলায়। কুহু সিঁড়ি দিয়ে বাকি 1 তলা উঠে যায়। কনফারেন্স রুমে গিয়ে পারমিশন না নিয়েই ঢুকে পড়ে কুহু। সৌরভ অবাক হয়ে যায়, ও সাথে সাথে হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। ও মাই গড, 8:30টার বেশি বাজে, 9টা বাজে, ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট করা। সরি এভরিবডি ফর ইন্টারাপ্ট। তুমি কনফারেন্স রুমে? বাইরে আসো। জাস্ট আ মিনিট। ওকে স্যার, আমরা অপেক্ষা করছি। বাইরে এসে সৌরভ, হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? তাকিয়ে দেখেছো নিজের দিকে একবার? কথাও বলতে পারছো না তুমি। শরীরে কতটা জ্বর। এক্ষুনি মিটিং ক্যান্সেল করো। এতবার না করেছি অফিসে এসো না, তবুও এসেছো। আর একটা কথাও আমি শুনবো না। এক্ষুনি মিটিং ক্যান্সেল করবা তুমি এখন। ঠিক 2 মিনিট দাও, আসছি। মিটিং শেষ, এক্ষুনি বেরিয়ে যেতাম আমি। তাড়াতাড়ি আসো। সৌরভ কনফারেন্স রুমে গিয়ে আনুষ্ঠানিকভাবেই মিটিংটা শেষ করে বাইরে চলে এলো। 9 তলায় গিয়ে সৌরভের কেবিন থেকে সৌরভের ব্লেজার নিয়ে অফিস থেকে চলে আসে সৌরভ, সাথে কুহুও। সৌরভ ওর গাড়ি স্টার্ট করতে যাবে, তখনই কুহু বলে, কোনো প্রয়োজন নেই, ড্রাইভার আছে, তুমি ড্রাইভ করবা না, ব্যাক সিটে আসো। কুহু সৌরভকে নিয়ে পেছনে বসে। সৌরভ এতটাই ক্লান্ত যে কুহুর ঘাড়ের উপর মাথা দিয়ে শুয়ে আছে। কুহু বারবার সৌরভের কপালে হাত দিচ্ছে। ড্রাইভার সোজা হসপিটালে এলো। ডাক্তার দেখিয়ে আর কিছু টেস্ট করিয়ে কুহু সৌরভকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসার পরে দেখে ওর বাবা মা আর মিলি 3 জনে মিলে ওদের নিয়ে টেনশন করছে। কিরে সৌরভ, তুই এতটা অসুস্থ হলি কিভাবে? এত করে বলি অফিসে প্রতিদিন যাস না, তবুও যাস তুই, কেন কথা শুনিস না? চিন্তা করো না চাচি, এখন থেকে ঠিক শুনবে। এখন ঘরে যাই, ওষুধ খাওয়াতে হবে। কি খাবি তুই? আম্মু আমি ঠিক আছি, তোমরা শুধু শুধু ব্যস্ত হচ্ছ। তুমি এইভাবে ঠিক আছো তাই না? চাচি, তুমি একটু হালকা খাবার দিও, জুস দিও। দিচ্ছি, তুই ওকে নিয়ে ঘরে যা। কুহু সৌরভকে নিয়ে ঘরে আসে। ঘরে ঢুকেই সৌরভ বিছানায় শুয়ে পড়ে। কুহু সৌরভের পা থেকে মোজা খুলে দিল আর শরীর থেকে শার্ট খুলে দিল। একটা পাত্রে পানি এনে কুহু সৌরভের শরীর মুছিয়ে দিল। সৌরভ না করছে, কিন্তু কুহু শুনছে না। এরপর সৌরভকে খাইয়ে ওষুধ খাওয়ালো কুহু। সৌরভের ট্রাউজার আর টি শার্ট বের করে দিয়ে বলল, ট্রাউজারটা পরো। যাচ্ছি। সৌরভ উঠে গিয়ে চেঞ্জ করে আসে। চেঞ্জ করে এসে শুয়ে পড়ে। এতটা দুর্বল লাগছে যা বলার মতো না। কুহু মাথার জলপট্টি দিয়ে দিচ্ছে আর জ্বর মাপছে।
কুহুর কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে আছে সৌরভ। রাত 12টার দিকে সৌরভের জ্বর কমে। সৌরভ ততক্ষণে ঘুমিয়ে কাদা। কুহু শাড়িটা পাল্টে শুয়ে পড়ে। সৌরভের চুলগুলো ঠিক করে দিয়ে সৌরভের কপালে চুমু দেয় কুহু। সৌরভের হাত এনে ওর উপরে রাখে আর সারা রাত ঘুমায়নি কুহু। বারবার সৌরভের দিকে খেয়াল রেখেছে। এদিকে অঙ্কন সহ সবাই ডিনার শেষ করে বেশ জম্পেস্ট আড্ডা দেয়। হঠাৎ মিলি অঙ্কনকে বলেই ফেলে, ভাই আমি এ দেখা শুরু করব? কেন? বিয়ে করবেন? এমনিতে খারাপ কি আছে যে বিয়ে করতে হবে? দেখ অঙ্কন, মিম ঠিক কথাই বলেছে। আর কত ভাই, কুহু তো সুখেই আছে। 3টা বছর তো হলো, আর কত? তোকে আমরা এইভাবে দেখতে পারবো না। তোকে জোর করে দেশে আনিয়েছি বিয়ের জন্যই। তোর বউ নাই লাগতে পারে, বাট আমাদের ভাবি লাগবেই। কুহুর কথা কেন বলছিস? আমি বিয়ে করে কি করব সেটাই তোদেরকে জিজ্ঞেস করছি। অত শত বুঝি না, তুই বিয়ে করছিস, আমরা মেয়ে দেখা শুরু করে দেব। তোর জন্য না হোক, অন্তত আমাদের অনুরোধে তুই বিয়েটা কর। এভাবে একা একা জীবন চলে না রে। জীবনে চলার জন্য একজন না একজনকে ঠিকই লাগে। দেখেন ভাইয়া, আমরা সবাই চাই আপনি আবার নতুন করে সব গোছান। জীবনে একা চলা যায় না। সেটা ঠিক বলছিস, জীবনে একা চলা যায় না। আর জীবনে আমি কারো মায়া পড়তে চাই না। বেশ আছি, এর থেকে আর ভালো থাকা যায় না। তার মানে তুই আমাদের কথাটা রাখবি না? কোনদিন সম্ভব হলে রাখবো। এখন কেন সম্ভব না? দেখ, তোরা রেগে যাস না, আমি তো খারাপ নেই। কেন আমাকে বিয়ে করতে হবে? বিয়ে করব না সেটা তো বলিনি, সময় হলে করব। 28 বছর হয়ে গেছে, আরও সময় লাগবে তোর। যাই না আমি, তোরা বন্ধু হয়ে যদি আমাকে না বুঝতে পারিস তাহলে আমি কি করব? আর যদি কখনো বিয়ে করি তাহলে একটা এতিম মেয়েকে করব, যার জীবনে আমি ছাড়া আর কেউ থাকবে না। যারা কালো না সুন্দর সেটা দেখার বিষয় নয়, চলনচে হলেই চলবে। বুদ্ধিগত শিক্ষার দরকার নেই এমন কোনো মেয়ে থাকলে জানাইস, আস্তে আস্তে বিয়ে করে নিব। তুই এত হায়ার এডুকেটেড হয়ে ইলিটারেট মেয়ে চাইছিস? আমি আছি তো, আমার টাকা মানে আমার বইয়ের টাকা। বুদ্ধিতে শিক্ষা থাকে না রে, মন আর বিবেক থাকলেই চলে। আর মেয়ে যাতে একেবারে দরিদ্র হয়। এমন মেয়ে একমাত্র বোর্ডিংয়ে পাওয়া যায়। পাওয়া গেলে নিয়ে আয়। অঙ্কন বিয়ে করবে না এ কথা বলেনি, আবার এখনই যে বিয়ে করবে সেটাও বলেনি। কিন্তু অঙ্কনের ফ্রেন্ডরা সবাই পাগল হয়ে যায় অঙ্কনকে নতুন করে সাজানোর জন্য। বিশেষ করে জারিফ আর সাকিব পুরো উদ্যমে মেয়ে খোঁজা শুরু করে। বেস্ট কাউকে আনতে হবে ওর বেস্ট বন্ধুর জন্য। অঙ্কন এতে পাত্তা দেয় না, যা খুশি করুক ওরা, আজ না হয় কাল বিয়ে তো করতেই হবে। অঙ্কন এদিকে সেদিকে ঘোরাফেরা আর পড়াশোনা করেই সময় কাটিয়ে দেয়। বনশ্রীতে অঙ্কনের জন্য নতুন বাসা ঠিক করে দেয় জারিফ। 3 তলায় বাসাটা। অঙ্কন একা একা সেখানে থাকে আর 3 বন্ধু মিলে বিকেলে আড্ডা দেয়। খুব ইচ্ছা করে অঙ্কনের বনানীর সেই 17 নম্বর রোডের মাঠটায় খেলতে যেতে, কিন্তু না যাওয়ার কারণ সেই একটাই, শিহাব জিহান সবাই এসে প্রায়ই অঙ্কনের সাথে দেখা করে যায়। সৌরভ এখন সুস্থ। সৌরভকে সুস্থ দেখে কুহুরও ভালো লাগছে। সকালে অফিসে যাওয়ার সময়, আসবা কখন? রাতেই। কেন, দরকার কোনো? শার্টের কলার ভাঁজছে করে সৌরভ। মাত্রই সুস্থ হইলাম, এক্ষুনি এত স্ট্রেস নিও না। দুপুরের দিকে চলে এসো। তুমি দুপুরে আসলে বিকেলের দিকে একটু বনানী যাব। কেন, বাসায় যাবা? হ্যাঁ। আচ্ছা তাহলে চলে আসবো, তুমি রেডি হয়ে থেকো। সৌরভ রেডি হয়ে বেরিয়ে গিয়েও আবার ফিরে আসে। কুহু জানে ও আবার কেন ফিরে এসেছে। প্রতিটা দিন সৌরভ এমন করে, বেরিয়ে গিয়ে আবার ফিরে আসে কুহুকে জড়িয়ে ধরার জন্য। কি জড়িয়ে ধরবা তো? কিভাবে বুঝলে? এভরিডে যদি এক কাজের রিপিটেশন হয় তাহলে তো এমনিতেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। হয়েছে, হাসো কম। কুহুর হাত ধরে টান দিয়ে নিজের কাছে আনে। আজকে জড়িয়ে ধরবো না, অন্য কিছু করব। হোয়াট ডু ইউ মিন বাই অন্য কিছু? তুমি যা মিন করে কোয়েশ্চেনটা করেছো আমিও সেটাই মিন করেছি। হইছে, তোমার দেরি হচ্ছে কিন্তু। আজ পর্যন্ত আমায় ধাক্কা দিয়ে সরাতে পেরেছো মিসেস সৌরভ? আরে আরে কি করছো? মিলি আপু থুম করে ঘরে ঢুকে যাবে, আর এসব দেখলে লজ্জাটা তুমিই পাবা, আমি না। ছাড়ো এখন, এখন কিন্তু না ছাড়লে ভাইয়া ডাকবো। ডাকো ভাইয়া, তাহলে সেই দিনকার মতো তালা লাগিয়ে দেব। না না না, দরকার নেই। সে ঠোঁটের ব্যথা আজও আমার আছে। যাও তো তুমি এখন, জাস্ট টাইমে বাসায় আসবা। আসছি। ড্রাইভারকে নিয়ে যাবা। তুমি ড্রাইভ করে গেলে তোমার গাড়ি আমি ভেঙে ফেলবো বলে দিলাম। আর কিছু? বাসায় এসে লাঞ্চ করবা।
আলাইনার চেহারা যত পারো কম দেখবা। আর কিছু? হ্যাঁ, আমার জন্য বাদাম নিয়ে এসো আসার সময়, আর একটা সিল্ক। আর কিছু? আপাতত আর কিছু না। আসছি। সৌরভ বেরিয়ে যায় ড্রাইভারকে নিয়ে। বউয়ের আদেশ, ড্রাইভার নিয়ে যেতে হবে আর সৌরভকে ব্যাক সিটে বসতে হবে, না করে কি আর উপায় আছে? সৌরভ যাওয়ার পর কুহু গোসল করে নিচে নামলো, সবার সাথে কথা বলল। আগের থেকে কুহু অনেক চঞ্চল হয়ে গিয়েছে। সেই আগের কুহু আস্তে আস্তে ফিরে আসছে সবার মাঝে। সৌরভ কুহুর পজিটিভ চেঞ্জ দেখে খুব খুশি। ভালোবাসা দিয়ে কি না করা সম্ভব। সৌরভের ধৈর্য আর ভালোবাসা এই দুটোই কুহুকে পাল্টে ফেলেছে। কুহুর কথা মতো সৌরভ লাঞ্চের আগেই বাসায় চলে এলো। লাঞ্চ করে দুজন বেরিয়ে গেল বাবার বাসায় যাবে বলে। কুহুর বাবা বাইরে আছেন। কুহুর বিয়ের 6 মাস পরই উনি চলে যায় বিদেশে। কুহু দুপুরের পর বাসায় গিয়ে পৌঁছায়। রাইসা বা আম্মু কেউই জানতো না যে কুহু আসবে। কুহুকে আর সৌরভকে একসাথে দেখে রাইসা আর ওর মা ভীষণ খুশি হয়। সৌরভ চাচিকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, আম্মু ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো আছো? এই তো। এই ফাজিল নেই তোর চকলেট আর আইসক্রিম। রাইসার দিকে 2টা কার্টুন এগিয়ে দিয়ে বলল, এতগুলো? আস্তে লাভা, তুই না অনার্সে পড়িস? ভাইয়া এখনো পড়ি না। বলো পড়বো। একই কথা, বাসায় যাস না কেন? যেতে তো চাই, পরে ভাবি। বোনের শ্বশুর বাড়ি, এত যাওয়া ঠিক হবে কিনা। থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো পাকা পাকা কথা বললে। হইছে, ঝগড়া না করে আসো। কুহু শাড়িটা পাল্টে 3 পিস পরলো আর সৌরভ শুধু শার্টটা চেঞ্জ করলো। কুহু মায়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে আর টুকিটাকি কাজ করছে। রাইসা সৌরভের সাথে মারামারি আর ফাইজলামি করছে। কুহুর মা হঠাৎ করেই বলেই ফেললেন, 2.5 বছর হয়ে গেল তোর বিয়ে হয়েছে, আমি কি নাতি নাতনি দেখবো না? ওইসব আমি এখনো ভাবিনি আম্মু। পড়াশোনা করতে থাকি, এরপর যা হয় দেখা যাবে। সৌরভের আব্বু আম্মু কিছু বলেনি? হ্যাঁ মা, ও আমায় কিছুদিন আগে এই কথাটা বলেছে। আমি এই একই জবাব দিয়েছি, এরপর আর কিছু বলেনি। পড়াশোনা তো অবশ্যই করবি, দেখ তোর যা ভালো মনে হয়। কুহু সৌরভকে স্ন্যাক্স দিল খাওয়ার জন্য। তাড়াতাড়ি খাও, খেয়ে ওষুধ খাবা। কুহু এখন আমি সুস্থ, এখনো বসুন। হ্যাঁ, এখনো ওষুধ, তাড়াতাড়ি খাও। সৌরভ খেয়ে ওষুধ খেয়ে নিল। বিকেলে সৌরভ বাইরে হাঁটতে বের হয়। কুহু বাসাতেই ছিল। সন্ধ্যার আগেই সৌরভ আবার বাসায় চলে আসে। কুহুকে জিজ্ঞাসা করে, থাকবে আজকে? হ্যাঁ, কালকে যাব। কেন, তোমার কোনো সমস্যা হবে? না, কিসের আবার সমস্যা? কোথায় গিয়েছিলে? এই তো এদিকে। রাতে ডিনার করে সৌরভ, কুহু আর রাইসা জমিয়ে আড্ডা দেয়। আড্ডা শেষ হলে সৌরভ কুহুর ঘরে চলে যায়। রাইসার সাথে আর কিছুক্ষণ বসে কুহুও ঘরে চলে আসে। আম্মুকে গুড নাইট জানিয়ে কুহু নিজের ঘরে যায় আর দরজা লাগিয়ে দেয়। কি বোনকে ছেড়ে আসতে মন চাইলো না? এইদিকে যে আমি একা একা বড় হচ্ছি। কুহুকে টান দিয়ে সৌরভ ওর উপরে ফেললো। কতদিন পর আসছি বলো তো, একটু গল্প তো করবই। তাই বলে আমাকে একা রেখে? কুহুর পিঠ সৌরভ ওর বুকের উপর রেখে কুহুর গলা জড়িয়ে ধরলো। আমি কি তোমায় বলেছিলাম যে তুমি চলে যাও? তুমি কিন্তু সরে আসছো, এখন দোষ দিচ্ছ আমার। তোমায় কতদিন নিজের কাছে পাইনি বলো তো? তো আমি কই যাই? পাও না মানে কি? মানে কিছুই না। তোমায় একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। 2 আম্মু মিলে তো আমার অবস্থা একদম খারাপ করে দিচ্ছে। মানে? ওনাদের নাতি নাতনি চাই। আমি তো রাজি, আমিও তো বাবা হতে চাই। সমস্যা কোথায় তাহলে? তোমার আবার কিসের সমস্যা? যাই হোক, ছাড়ো, ঘুমাবো এখন। না। নাকি আমার সাথে রোমান্স করবে? দেখো, লজ্জা শরম কিছু রাখো। এইভাবে সব লজ্জা খেয়ে ফেলে তো হবে না। আমি টিনেজার যে লজ্জা শরম খেয়ে ফেলবো, যথেষ্ট ম্যাচিওর। হ্যাঁ, আমি জানি তো। কুহু, আই লাভ ইউ। আই হেট ইউ। আই হেট ইউর মিনিং শিখাচ্ছি এখন। কুহুকে এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে বেড লাইট অফ করে দিল সৌরভ। 22 দিন পর। অঙ্কন তুই কোথায়? বাসায় কেন? কষ্ট করে একটু উত্তরা ক্যাফেতে আয়, এমার্জেন্সি। এত ইমার্জেন্সি? কোনো নিউজ? হ্যাঁ, আমরা সবাই আছি, তুই আয়। কোন সবাই? আমি, মিম, নীলিমা, ভাবি আর সাইক্কা। নামটা ঠিক করে বল ফাজিল। তুই আয় তাড়াতাড়ি। আসছি, ওয়েট কর। অঙ্কন তাড়াহুড়া করে রেডি হয়ে উত্তরা ক্যাফেট এরিয়াতে যায়।
পুরো একটা টেবিল বুক করা ওদের জন্য। অঙ্কন যাওয়ার পর চেয়ার টেনে বসে আর ওদের সবাইকে জিজ্ঞাসা করে, কি খবর তোদের? আমার বাসায় গেলে পারতে, এখানে না এসে। তোর বাসায় যাইয়া না খাইয়া থাকি আর কি। বিয়ে করতি তাহলে যেতাম ভাবির হাতের রান্না খাওয়ার জন্য। এখন গেলে কে খাওয়াবে? তোরা আর কথা পাস না নাকি? খালি যে বিয়ে বিয়ে করিস। এইবার সিরিয়াস কথা শোন। মাগুরা বোর্ডিং হোমে একটা মেয়ে দেখেছি, আমাদের সবারই খুব পছন্দ হয়েছে। মেয়ে এসএসসি পাস আউট, আল্লাহ ভক্ত তোর মতো, আর অসাধারণ গুণাবলীর অধিকারী, যা আজকালকার নারীদের মধ্যে নেই। মেয়ের নাম অজান্তা। এখন তুই কালকে আমাদের সাথে যাবি মেয়েকে দেখতে। আশ্চর্য, তোরাই তো সব ফাইনাল করেছিস, এখন আমাকে আবার দেখতে যেতে হবে কেন? একেবারে বিয়ের দিনই দেখমুনি। সেটাও দেখতে পারিস, তবে এখন একটা ফর্মালিটি ব্যাপার আছে না। বোর্ডিংয়ের ওনাকে বলে এসেছি আমরা কাল যাব। কালকে সকালে তুই রেডি থাকিস। না, আমি যাব না। তোদের যা ভালো লাগে কর, আমি একেবারে বিয়ের দিন দেখলেই হবে। আর মেয়ের যদি আমাকে দেখতে মন চায় তাহলে একটা পিকচার দেখিয়ে দিস, তাহলেই হবে। বাট আমি যাব না। এইটা কেমন কথা ভাইয়া? যাবেন না মানে কি? আপনার বউ আর আপনি দেখতে যাবেন না? না, আমার তোমাদের উপরে ভরসা আছে। শিক্ষিত বউ লাগবে না, বাট অবশ্যই যেন শিক্ষিত মন থাকে, তাহলেই হবে। দেখাদেখির প্রয়োজন নেই আমার। আচ্ছা, আপনার যা ভালো মনে হয় করেন, বাট এই মেয়েকেই ফিক্স। ইচ্ছা তোমাদের। এরপর অনেকক্ষণ ওরা ক্যাফেট এরিয়াতে বসে আড্ডা দিল আর কফি খেলো। অঙ্কনের তো ভেতরটা পুড়ে যাচ্ছে, কিন্তু কাউকে কিছু বলছেও না আর সইতেও পারছে না। সবার আগে অঙ্কনই সেখান থেকে উঠে চলে আসে। অঙ্কন সারা রাস্তা থুতনির নিচে হাত দিয়ে বাইরে তাকিয়েছিল। কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে। অঙ্কন বাসায় এসেই সেই ডায়েরিটা বের করলো, হয়তো ধুলোও পড়ে গেছে। অঙ্কন সেই ধুলোমাখা ডায়েরির হাতে নিয়ে প্রথম পাতা উল্টালো। প্রথমেই লেখা ছিল ডিয়ার কুহু। পুরোটা ডায়েরির 3 থেকে 4 বার এক বসায় পড়লো অঙ্কন। অঙ্কন ডায়েরিটা পড়ছে আর কাঁদছে। অঙ্কন নাকি কাঁদতে জানে না। কে বলছে ও কাঁদতে জানে না? ওর মনে ভালোবাসা নেই? ও কুহুকে ভুলে গেছে। কি করে ভুলবে সেই দিনগুলোর কথা? কি করে ভুলবে প্রতিটা সন্ধ্যার কথা? কুহুকে ভালো রাখার জন্যই তো এই ছোট্ট শব্দের এত বড় মিথ্যা কথা বলতে হয়েছে অঙ্কনকে। সেদিন সারা রাত অঙ্কন ঘুমায়নি। ওর আজকে আবার মনে হচ্ছে যদি কুহু আমার হতো। সকালবেলা সাকিব, নীলিমা, জারিফ আর মিম 4 জন মিলে মাগুরাতে যায় ফাইনাল কথা বলার জন্য। সেখানে গিয়ে অজান্তাকে আংটি পরিয়ে আসলো নীলিমা আর মিম। অজান্তা একেবারের জন্য জিজ্ঞাসা করেনি ছেলে কোথায়, বা আমি ছেলেকে দেখব। বোর্ডিংয়ের ওনার খুব খুশি হয়েছে অঙ্কনের মতো এত বড় একজন রিসার্চ এমন সাধারণ একজন মেয়েকে বিয়ে করবে বলেছে। অজান্তা সাধারণের থেকেও অসাধারণ। অজান্তা দেখতে খুব মিষ্টি আর আগুন ঝরা সুন্দরী না হলেও খুব সুন্দর। বয়স মাত্র 21 বছর। অজান্তার সাথে কথা বলে মিম জারিফের থেকে জারিফের ফোনটা নিয়ে অঙ্কনের ছবি দেখালো। অজান্তা ছবিটা দেখেই থ হয়ে যায়। এত সুন্দর একটা ছেলে ওর মতো মেয়েকে বিয়ে করছে। অজান্তা শুনেছে অঙ্কন ইংল্যান্ডে পড়াশোনা করে, তাহলে সামান্য এসএসসি পাশ করা মেয়েকে কেন ও বিয়ে করবে? অজান্তা অঙ্কনকে প্রথম দেখেই ভালোবেসে ফেলে। বোর্ডিংয়ের ওনারকে বলে রেখেছে ঠিক 3 দিন পর বিয়ে, আর অঙ্কন ধুমধাম করে বিয়ে করাটাকে সাপোর্ট করবে না, তাই নর্মালি হবে বিয়েটা। সবাই সম্মতি জানালো। আসার সময় গাড়িতে উঠে জারিফ অঙ্কনকে ফোন দিল। হ্যাঁ জারিফ, বল। কিরে, কিছু হয়েছে তোর? কণ্ঠ এমন লাগছে কেন? আরে বল, তুই কি বলবি? লুকানোর চেষ্টা। অজান্তাকে আংটি পরিয়ে আসলাম, আর বৃহস্পতিবার বিয়ে। শপিং করতে হবে, বিকেলে বের হবি, সিটি ম্যাক্সে আসবি। কি আব্বাত, বিয়ের ডেটও ফিক্সড? হ্যাঁ ফিক্সড, বিকেলে বের হবি। পারবো না, এসবের আগেও আমি নেই, পারও নেই। আমি টাকা দিয়ে দিচ্ছি, তুই মিম আর নীলিমাকে বল, ওরাই করবে সব। সেইটাও তোর ইচ্ছা? হুম। অঙ্কন জারিফকে
টাকা পাঠিয়ে দেয় শপিং করার জন্য। অঙ্কন যে সত্যি সত্যি টাকা পাঠাবে এটা জারিফ বুঝেনি। জারিফ অঙ্কনের টাকা একটাও খরচ করেনি, নিজের টাকা দিয়েই সব শপিং করেছে। সাকিবও দিয়েছিল। অঙ্কনের খারাপ লাগা এখন 1000 গুণ বেড়ে গেল। ভেবেই পাচ্ছে না ও কি করবে। তখন তো বলে দিয়েছে বিয়ে করবে, কিন্তু এখন কেন এত কষ্ট হচ্ছে, কেন মানতে পারছে না অঙ্কনের বিয়ের দিন। অঙ্কন নতুন একটা পাঞ্জাবি পরে রেডি হয় আর বাকিরা সবাই নতুন পোশাকে। নীলিমা আর মিম আগেই চলে গিয়েছে অজান্তাকে রেডি করতে হবে বলে। জারিফ আর সাকিব অঙ্কনকে নিয়ে আসে। সাকিবের প্রাইভেট কার করে যায় ওরা। অঙ্কনের মন ভীষণ খারাপ। আর কেন খারাপ সেটা জারিফ আর সাকিব দুজনেই বুঝছে, তাই আর এই বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটি দুজন করেনি। অঙ্কনকে ছেড়ে দিয়েছে অঙ্কনের মতো করে। মাগুরা যাওয়ার পর যখন কাজী আসলো তখন অঙ্কন ভালো করে মেয়ের নাম শুনলো যে অজান্তা। এর আগে কি শুনেছে মনে নেই। আগে অজান্তা কবুল বলল, পরে অঙ্কন বলল। তখনও কেউ কাউকে সরাসরি দেখেনি। বিয়ের পর অঙ্কন ক্যাথরিনকে কল করলো। ক্যাথরিন জানালো যে জারিফ জানিয়েছে যে আজ তোমার বিয়ে। আমি আসতাম কিন্তু আসা হলো না, কারণ সব হঠাৎ হয়ে গেল। তাই বউ নিয়ে ইংল্যান্ডে এসো, তখন আবার দেখা হবে। অঙ্কন হ্যাঁ বলে ফোনটা কেটে দিল। তখনই পেছন থেকে নীলিমার ডাকে, অঙ্কন ভাইয়া। অঙ্কন পেছনে তাকিয়ে দেখলো বউ সাজে একটা মেয়ে দাঁড়ানো, আর দুই পাশে মিম আর নীলিমা। এখন বলো, চয়েস কেমন আমাদের? সুন্দর। অঙ্কন এগিয়ে গিয়ে দাঁড়ালো। অজান্তা অঙ্কনকে জিজ্ঞাসা করলো, ভালো আছেন? শুক্রিয়া। এবার বাসায় চলি চল। নীলিমাকে উদ্দেশ্য করে। আপনার বন্ধুরা কই? আমি জানি না। ওরা আসলেই বের হচ্ছি। নীলিমা আর মিম সেখান থেকে চলে যায়। আর 3-4 হাত গ্যাপ রেখে অঙ্কন আর অজান্তা দাঁড়িয়ে আছে। অজান্তা অঙ্কনকে আরে আরে দেখছে, আর অঙ্কন ফোন নিয়ে ব্যস্ত। কিছুক্ষণ পর সাকিব আর জারিফ চলে এলে সবাই বেরিয়ে যায়। অজান্তা ওর ম্যামের প্রতি কৃতজ্ঞতা জানায়। অজান্তা আর অঙ্কন এক গাড়িতে যায়, আরেক গাড়িতে ওরা 4 জন যায়। সারা রাস্তা অঙ্কন অজান্তার সাথে একটাও কথা বলেনি। জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, আর অজান্তাও চুপচাপ ছিল। জারিফ আর সাকিব অঙ্কনের ফ্ল্যাটে এসে অঙ্কনের বাসর ঘরটা সাজালো। অঙ্কনের ফ্ল্যাটে 2টো বেডরুম আর একটা ড্রয়িং রুম। অজান্তা এসে অন্য রুমে বসে, আরেক রুম ওরা সাজাচ্ছে। তখন প্রায় রাত হয়ে গেছে। মিম অজান্তাকে কিছু খাবার খাওয়ায় আর বিয়ের সাজ খুলে ফেলতে বলে। তখন অজান্তা না করে। অজান্তার চুলগুলো ভীষণ বড়, কোমর ছাড়িয়ে একদম ঘন কালো চুল খোপা করা ছিল বলে অঙ্কন খেয়াল করেনি। রাত 11টার পর ওদের রুম সাজানো কাজ শেষ হয়। জারিফ অঙ্কনকে জড়িয়ে ধরে বলে, ওই এতিম মেয়েটার দায়িত্ব তোর। এমন কিছু করবি না জানি, তবুও বলছি যে মেয়েটার দোষ নেই। ওকে কষ্ট দিস না, বউয়ের স্বীকৃতি ওকে দিস। আর এই নেই তোর 30,000 টাকা, যেটা তুই শপিং করতে দিয়েছিলি। মানে কি এগুলো খরচ করিসনি? তোর বন্ধুরা এখনো আছে ওহেক, ওদিকে খেয়াল রাখিস, যত্ন রাখিস। রাখবো। সাকিব আর জারিফকে জড়িয়ে ধরে অঙ্কন। রাত 12টার পর সব গুছিয়ে দিয়ে ওরা চলে যায়। 3 তলার ফ্ল্যাটটাতে অজান্তা আর অঙ্কন একা। অজান্তাকে বেডরুমে বসিয়ে দিয়ে যায় নীলিমা আর মিম। অঙ্কন মেন দরজা লক করে বেডরুমে আসে। অজান্তা তখন নার্ভাস ফিল করছিল। ঘরে একটা এসি থাকা সত্ত্বেও ঘামছিল। অঙ্কন অজান্তাকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে তুমি? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গরমে শাড়ি আর গয়না না পরলেও চলতো। না, আমি ঠিক আছি। তোমার সম্পর্কে বলো কিছু শুনি। সোফায় বসে বসে। কি শুনবেন? কিছুই তো যাই না, নামটা ছাড়া সবই তো শোনা বাকি। সোফায় বসে বসে বলো, তোমার পছন্দ হয়েছে আমাকে? হ্যাঁ, অনেক। তো আপনার মতো ছেলে আমাকে কেন বিয়ে করলেন? প্রথমত আমি এমন কাউকে চাই যে নিজের থেকে আমাকে বেশি ভালোবাসবে। দ্বিতীয় আমি নিজেও এতিম, তাই করেছি। আপনি অনেক ভালো। এটা নতুন শুনছি না, নতুন কিছু বলো তুমি। বলার জন্য চিনতে হবে, জানতে হবে, এরপর বলতে পারবো। বুদ্ধিমতী মেয়ে। আলমারিতে শাড়ি রাখা আছে, ওখান থেকে একটা নিয়ে চেঞ্জ করে আসো। আচ্ছা।
অজান্তা গিয়ে চেঞ্জ করে এলো, মেকআপ তুলে আর চুলের খোপা খুলে যখন বেডরুমে ঢুকলো অজান্তা, তখন অঙ্কন বসা থেকে দাঁড়িয়ে গেল। অজান্তা ওর শাড়িটা ঠিক করলো। অঙ্কনের তাকানো দেখে এই আমি তোমার চুল ছাড়া আর কিছুই দেখছি না, সো রিল্যাক্স। এত লম্বা চুল, এত সুন্দর চুল হয় নাকি আবার কারো? আমার চুল অনেক আগে থেকেই এত লম্বা। তুমি দেখতে অনেক মিষ্টি। অজান্তা এই কথা শুনে লজ্জা পেয়ে গেল। অঙ্কনের প্রশংসায় অজান্তা লজ্জা পেয়ে গেল। অঙ্কন এটা বুঝতে পেরে কথা ঘুরালো আর জিজ্ঞাসা করলো, তোমার মা বাবা হারাও কত বছর বয়সে? 2 বছর। তারপর? ফ্যামিলির জন্য কোনো আত্মীয়রা আমায় রাখেনি, সেই 2 বছর বয়সেই বোর্ডিংয়ে আছে। আঙ্কেল আন্টি কিভাবে মারা গেলেন? রোড অ্যাক্সিডেন্ট। পড়াশোনা আর করলে না কেন? ফ্যামিলি আর খরচ দেয়নি তাই। সেসব ভেবে কষ্ট পেও না। একটা কথা বলি অজান্তা, শোনো। হ্যাঁ বলেন। তুমি কেমন আমি এখনো জানি না, আস্তে আস্তে চিনে যাব। বাট আমি কেমন সেটা হয়তো তুমি জানো। বেশি চাওয়ার নেই আমার তোমার কাছে, শুধুমাত্র সংসার করবে আর আমায় বেশি ভালোবাসবে। আমার জীবনে ভালোবাসার বড্ড অভাব। আজ থেকে আমার তুমি ছাড়া কেউ নেই, আর তোমারও আমি ছাড়া কেউ নেই। আজ থেকে শুরু করবা একেবারে নতুন জীবন আমার হাতে হাত রেখে। কথা দিচ্ছি আমি বেঁচে থাকতে তোমার চোখ থেকে এক ফোঁটা পানি পড়তে দিব না। অজন্তার হাত ধরে অঙ্কন। আমিও আপনাকে কখনো কষ্ট দেব না, কথা দিচ্ছি। আপনার শাসন মেনেই চলবো। থ্যাংক ইউ। অজান্তাকে নিজের বুকে নিয়ে অঙ্কন অজান্তাকে জড়িয়ে ধরে পেছনে তাকিয়ে অঙ্কন কেঁদে দেয়। অজান্তাও এক হাত দিয়ে অঙ্কনকে জড়িয়ে আসে আর এক হাত অঙ্কনের বুকে। অঙ্কন চোখ মুছে তাকায় অজান্তার দিকে। অঙ্কন বুঝতেই দেয়নি যে ও কেঁদেছে। অঙ্কন একটু মজা করে বলল, তুমি আমার বুক পর্যন্ত। আপনি বেশি লম্বা, একদম অতিরিক্ত লম্বা। হ্যাঁ, এখন থেকে তুমি হাই হিল পরবে, ঠিক আছে? না, ওইগুলো পড়তে পারি না। কি মনে হচ্ছে কাটাতে পারবা তো এই গরিব মানুষের সাথে সারা জীবন? অবশ্যই পারবো। আপনি অনেক ভালো, অনেক কেয়ারিং। কেয়ারিং কিনা যায় না, বাট লোকে বলে ভালো। এখন গর্ব ভালো বললেই সে ভালো সার্থক। এত তাড়াতাড়ি আপনার সাথে মিশে যাব ভাবতে পারিনি। এত শিক্ষিত আর স্মার্ট ছেলে, এইভাবে ভয়ে ছিলাম। শোনো, তোমার সাথে আমার রিলেশনটা সব কিছু। দুজন দুজনের সম্পর্কে জানবো, সুখের ভাগিদার হব, ব্যক্তিগত সব কিছু শেয়ার করব। তাহলে সেখানে আমাদের দুজন দুজনের সাথে ভাব দেখিয়ে লাভ আছে? না। এক্সেলেন্টলি। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, চলো 2 রাকাত নামাজ পড়ি দুজন মিলে। আমার মনের কথাটাই বলেছেন। নামাজ শেষ করে অঙ্কন পাঞ্জাবি চেঞ্জ করে টি শার্ট পরলো আর অজান্তা সেই শাড়িটা পরে শুয়ে পড়ে। অঙ্কন ওয়াশরুম থেকে এসে দেখে অজান্তার পেটের উপরে হাত রেখে শুয়ে আছে। অঙ্কন লাইট অফ করে বিছানায় গিয়ে বালিশ ঠিক করে শুয়ে পড়ে। অজান্তা অনেক নার্ভাস ফিল করছে, নিজের আঙ্গুল মুচড়াচ্ছে শাড়ির আঁচলের সাথে। অঙ্কন ওর পাশে শোয়া, নিশ্চয়ই অন্যান্য রাতের মতো আজকের ফিলিংসটা হচ্ছে না। অজান্তা আর অঙ্কনের মাঝে শুধুমাত্র কয়েক আঙ্গুল গ্যাপ, মাঝে মাঝে দুজনের হাতের সাথে হাত লাগছে। অঙ্কন চুপচাপ শুয়ে আছে আর কাঁদছে। এভাবে অঙ্কনের বুকে অন্য কাউকে নিতে হবে এটা তো ও ভাবেনি। কিছুক্ষণ পর অঙ্কন অজান্তার দিকে ঘুরল। অজান্তার হাতের উপর হাত রেখে অঙ্কন বুঝলো অজান্তা নার্ভাস। অঙ্কন অজান্তাকে ধরে ওর বুকে শোয়ালো। অজান্তা তখন পারে না, দৌড়ে চলে যায়, এতটা লজ্জা পেয়ে আসে ও। অজান্তার হাতের লাপডাপ আওয়াজটা অঙ্কন স্পষ্ট শুনছে। আরে পাগল, এত নার্ভাস কেন তুমি? অজান্তার চুলে হাত দিয়ে অঙ্কন। নার্ভাস না তো। গলা কাঁপছে তবুও বলছো নার্ভাস না? গিল্টি ফিল করছো তুমি? না, আমি ঠিক আছি। কোনো কিছু ঠিক নেই। অবশ্যই প্রথমবারের মতো কোনো ছেলের সাথে এতটা ক্লোজ, তাই হয়তো। কিছু হবে না, নর্মাল হও। তোমার হাজবেন্ডের তো, তাই না? অজান্তার বাহুতে হাত দিয়ে অঙ্কন। অনেকক্ষণ পর অজান্তা নর্মাল হলো। অঙ্কন এতক্ষণ অজান্তাকে জড়িয়ে রেখেছিল। অজান্তা অঙ্কনের বুকের উপরই ঘুমিয়ে যায়। অঙ্কনও আর সরায়নি অজান্তাকে নিয়েই ও ঘুমিয়ে যায়। ফজরের আজান শুনে অজান্তা আগেই উঠল। ঘুম ঘুম চোখে চাকিয়ে দেখে অঙ্কনের বুকে, আর অঙ্কন মুখ ঘুরিয়ে ওর উপরে হাত দিয়ে শুয়ে আছে।
অজন্তা ভয়াবহ রকমের লজ্জা পেল নিজেকে এইভাবে দেখে। অজন্তা উঠতে গিয়ে দেখে ওর চুলের অর্ধেকটাই অঙ্কনের হাতের নিচে, টান দিলেও ব্যথা পাবে। অজন্তা আস্তে করে অঙ্কনের হাত সরিয়ে ছাড়িয়ে নেয় আর চুলগুলো বেঁধে অজু করতে যায়। অজু করে এসে দেখে অঙ্কন পাঞ্জাবি পরছে। মসজিদে যাবেন? হ্যাঁ, তুমি নামাজ পড়ো, আমি আসছি। দরজা লাগিয়ে দাও। আচ্ছা। অঙ্কন অজু করে বেরিয়ে যাওয়ার পর অজন্তা দরজা লাগিয়ে নামাজ পড়া শুরু করে। নামাজ হয়ে গেলে বিছানার ফুলগুলো খুলে ফেলে অজন্তা। ঘরটা গোছায় সুন্দর করে। ঘরের সব ফার্নিচারগুলো নতুন, ওইগুলো তবুও ধুলো পড়েছিল। অজন্তা সেগুলো পরিষ্কার করে রান্নাঘরে যায়। অনেক কিছুই নেই রান্নাঘরে। তখনই অঙ্কন চলে আসে। কি করছো এই বোরে? রান্নাঘরে দেখলাম অনেক কিছুই নেই, ঘরটাও গোছালাম। কি কি নেই আমায় বলো, এনে দিচ্ছি। সবজি নেই, কোনো মশলাও নেই, ময়দা নেই। এগুলোই? হ্যাঁ। ওকে, সকাল হোক ঠিক করে বাজার থেকে এনে দেবো। চা পাতা আছে, দেখো আমার জন্য একটু চা করে দিতে পারবা? কেন পারবো না, আপনি ঘরে যান, আমি করে আনছি। অঙ্কন বেডরুমে গিয়ে শুয়ে পড়ে। বিছানার দিকে একবার তাকিয়ে ভাবলো, কার ঘুমানোর কথা ছিল এখানে, আর কে ঘুমাচ্ছে। অজান্তা অঙ্কনকে চা দিয়ে বলে, আপনি কি আবার বিদেশে চলে যাবেন? সেটা শিওর না, সেমিস্টার কমপ্লিট, যায় কি না না যায় সেটা শিওর না। আর গেলেও তোমায় নিয়ে যাব। এখানে তাহলে কি করবেন? প্রফেসর হিসাবে জয়েন করার কথা, ভার্সিটিতে। কবে করবেন? কয়েকদিনের ভিতরে। সাথে সাথে একটা বিজনেস করার ইচ্ছা আছে, করব কি না ভাবছি। চা খেতে খেতে অঙ্কন, কেন? এত টাকা দিয়ে কি করব? চলার মতো কিছু টাকা হলে তো চলে। আমাদের দুজনে আরামসে চলে যাবে আমার মান্থলি ইনকাম দিয়ে। হ্যাঁ সেটাই। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। কি? তোমার চুল এত লম্বা কি করে? চুল দেখে তো আমি ক্রাশ। আপনি ক্রাশ তো হন? কেন হতে পারি না নাকি? আপনি এত ইন্ট্রোভার্ট শুনেছি, সেখানে ক্রাশও আছে? কে বলেছে আমি ইন্ট্রোভার্ট? মিম আর নীলিমা ভাবি বলেছে। ওরা এমনি সবসময় মজা করে। ওদের কথা বলার মাঝেই হঠাৎই বেল বাজলো। অজান্তা গিয়ে খুলে দেয়। সাকিব, নীলিমা আর জারিফ, মিম এসেছে। অজান্তা খুশি হয়ে যায়। ওরা ভেতরে ঢুকেই দেখে অঙ্কন চা খাচ্ছে। নীলিমা আর মিম অজান্তাকে নিয়ে অন্য রুমে যায় আর সাকিব, জারিফ অঙ্কনের কাছে আসে। জারিফ লাফ দিয়ে খাটে উঠে যায় আর সাকিব অঙ্কনের পাশে বসে। তোদের সমস্যা কি? এভাবে বসে আছিস কেন? এত সকালে তোরা এসেছিস কেন? দোস্ত, কালকে কি কি করলি? আশ্চর্য, কি করব? বুঝিস না কি করেছিস? ভাব কম নিবি। তোরা কি করেছিস সেটা কি আমি জানতে চেয়েছি? আমারটা তাহলে তোরা কেন জানতে চাইবি? তুই তো কাল বিয়ে করলি, আর আমরা আরও 1 বছর আগে। আর কারেন্ট নিউজ শুনতে হয়, বাসি নিউজ বোরিং। থাপ্পড় মেরে তোদের দাঁত ফেলে দিব। তোদের কি লজ্জা শরম নাই নাকি? সেইটা মিমও বলে নাই, এখন তুইও বলছিস? হ্যাঁ, আমাকেও নীলিমা বলে নাই, এখন আবার তুই বলছিস। তোরা বকবক কর, আমি বাজারে যাব। ওই দাঁড়া, আমরাও যাব। আজকে সারাদিন তোর বাসায় থাকবো। জালে আয়। অঙ্কন বের হওয়ার আগে অজন্তাকে বলে গেল, অজান্তা আমি বাজারে যাচ্ছি। নীলিমা, আমি বাজারে যাচ্ছি। মিম, আমিও বাজারে যাচ্ছি। তোদের মতো আমি আর এক পিছু দেখি নাই, টাচ মি। সাকিব আর জারিফকে ঘাড় ধাক্কা দিয়ে বের করলো অঙ্কন। তিনজন হাসতে হাসতে বাজারে গেল আর পুরো বাজার তুলে এনে বাসায় ফেললো। ওরা 3 বন্ধু মিলে বাজার করে আনার পর অজান্তা একাই দায়িত্ব নিল রান্না করার, কারণ আজ ও একাই রান্না করবে। মিম আর নীলিমা রান্নাঘরে দাঁড়িয়ে থেকে শুধু হাতে হাতে সাহায্য করছিল আর সাকিব, জারিফ, অঙ্কন নন স্টপ ফাইজলামি করেই যাচ্ছে। সকালের ব্রেকফাস্ট বানানো শেষ হয়ে গেলে অজান্তা সবাইকে ডাইনিংয়ে বসতে বলল। অঙ্কনকে দেখে অজান্তার কেমন যেন লাগলো। কালকের কথা মনে করে অজান্তা অঙ্কনকে খাবার দিচ্ছিল আর তখনই মিম বলে, হ্যাঁ ভাইয়া, আমার নতুন জামাই, তাকেই আগে দাও। তোমরা কি মানুষ হবা না? বাদর তো নই ভাইয়া। সবাই মজা করে খাবার খাচ্ছিল। হঠাৎ সাকিব বলল, হানিমুনে যাবি না? তোর মুখে কি কিছুই আটকায় না? না দোস্ত, সিরিয়াসলি বলছি, একসাথেই যেতাম 3 বন্ধু মিলে। হেই, এই কথাটা মন্দ বলিসনি। এই অঙ্কন, একসাথে আমরা 6 জন ঘুরতে যাব। কবে যাবি সেইটা বল। কয়েকদিন পর আমার জয়েনিং, জেলে এখনই যেতে হবে। ইয়েস, টিকিট কেটে ফেলি তাহলে খাগড়াছড়ি যাওয়ার। আজকে? হ্যাঁ আজকেই, রাতের জার্নি, খুব মজা হবে। ঠিক আছে চল।
ওরা খাওয়া শেষ করে বাসের টিকিট কাটে 6টা। রাত 11টায় বাস। সাকিব, নীলিমা আর জারিফ মিম বাসায় এসে সব গোছাতে শুরু করলো। খুব মজা হবে তাই না জারিফ? ভীষণ। এই সুযোগ ছাড়া যায় নাকি? অষ্টপথ আমি ছাড়তে বলছিলাম তোমায়, কাজ করছি দেখছো না? সো হোয়াট, তুমি তোমার কাজ করো আর আমি আমার। অজন্তা কি কি নিবে ভেবে পাচ্ছে না। অঙ্কন শুধু দেখছে যে অজন্তা চিন্তিত। সমস্যা কোনো? আপনি কি কি ড্রেস নেবেন? শার্ট নাও, টি শার্ট নাও আর জিন্স। পাঞ্জাবি নিব না? হ্যাঁ, 2টা পাঞ্জাবি নিও। আর প্লিজ মেরুন কালার কিছু নিও না, কুর পছন্দের রং তাই। কেন? আপনার মেরুন রঙের শার্টটা তো সুন্দর, আপনাকে ভালো মানাবে। না নিতে না করেছি, নিবা না। আচ্ছা। রাতে অজন্তা রেডি হচ্ছিল বের হওয়ার জন্য। অঙ্কন শার্ট আর জিন্স পরেছে। অঙ্কন কোমরের বেল্ট পরছিল, তখন পেছনে তাকিয়ে দেখলো অজন্তা ওয়াশরুম থেকে এলোমেলো হয়ে বের হচ্ছে। অজন্তা জানতো না যে অঙ্কন এই রুমে। অজন্তা সাথে সাথে টাওয়াল নিয়ে নিজেকে ঢাকে। ইটস ওকে, আসো সামনে। অজন্তা সামনে এসে দাঁড়ালো, কিন্তু লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। এত লজ্জা পাও কোথায় তুমি? আমি শাড়ি পরবো, আপনি যদি একটু বের হতেন। আচ্ছা, বের হচ্ছি, তাড়াতাড়ি রেডি হোক, অলরেডি 10টা বাজে। অঙ্কন অন্য রুমে গিয়ে বসে আর ফোন নিয়ে সাকিবকে ফোন দেয়। বেরোবি কখন? বাস স্ট্যান্ডে দেখা হচ্ছে। ওকে, আর জারিফ? ওটাই, ও বাস স্ট্যান্ডেই আসবে। আচ্ছা, আয় তাহলে। অজন্তা শাড়ি পরে অঙ্কনকে জিজ্ঞাসা করে, গয়না কি পরবো? না, জাস্ট একটা সেন পরো আর নাককুল তো আছেই। আন্টি পরো, কানে স্বর্ণ পরো না। কেন? এত স্বর্ণ নিয়ে যাওয়া ঠিক হবে না, কানে টপ জাতীয় কিছু পরো। আচ্ছা ঠিক আছে, আপনি জানালা আর ব্যালকনি চেক করে লাগিয়ে দিন, আর পর্দাগুলো টেনে দিন। দিচ্ছি। অজন্তা রেডি হয়ে জুতা বের করে পরার জন্য। জুতাগুলো একটু মোছার দরকার ছিল। অজন্তা টিস্যু নিয়ে নিচু হয় জুতা নেওয়ার জন্য, তখন অঙ্কন বলে, ওয়েট, আমার কাছে দাও, আমি মুছে দিচ্ছি। নতুন জুতায় দোলা লাগলো কিভাবে? জানি না, আর আপনাকে করতে হবে না, আমি করছি। তুমি শাড়ি পরে নিচু হতে পারছো না, সেটা আমি দেখছি তো। দাও, টিস্যু দাও আমাকে। অজান্তার থেকে জোর করে টিস্যু নিয়ে ড্রেসিং টেবিলের সাথে থাকা মরার উপর বসে অঙ্কন অজান্তার জুতা মুছে দিল। অজান্তা এক দৃষ্টিতে তাকিয়েছিল শুধু। অজান্তা ভাবছে এত ভালো মানুষ হয় নাকি। আল্লাহ, কি এত ভালো কাউকে রেখেছিল আমার জন্য। জুতা মোছা হয়ে গেলে অজান্তা জুতাগুলো পরে আর হাতে একটা পার্স নেয়। বের হওয়ার আগে শাড়িটা একবার টেনে ঠিক করে। অঙ্কন টলি নিয়ে বের হয় আর দরজা নক করে বেরিয়ে যায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে অঙ্কন অজান্তাকে বলছিল, তোমায় অনেক সুন্দর লাগছে। আপনাকেও মারাত্মক সুন্দর লাগছে। বাসার নিচ থেকে একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে যায় অঙ্কন আর অজান্তা। যে কেউ দেখলে ভাববে বাড়ি থেকে পালাচ্ছে দুজন। রিক্সা থেকে নেমে দেখে জারিফ আর সাকিবও চলে এসেছে নিজেদের বউ নিয়ে। অজান্তা, তোমায় কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাকেও ভাবি, আপনারা তো অনেক সুন্দর। হ্যাঁ, তবে সেটাই আমার চোখে। থাপড়াইয়া তোর দাঁত খুলে ফেলবো শয়তান। তোর চোখে আমি কবে সুন্দর ছিলাম রে। হ্যাঁ, তুই তো চুপ থাক, পেতনি একটা। জারিফ নীলিমাকে বলল, কারণ ওরা কাজিন। এ জারিফ, তুই আমার বউকে পেতনি বলিস কেন? শুরু হয়ে গেল, থামবি তো নাকি? এত ঝগড়া কেন করিস? দেখ অঙ্কন, তুই সবসময় এই নীলিমা পেতনিটাকে বাঁচাই দিস, বেঁচে গেলি তুই। ওদের ঝগড়ার মাঝে বাস চলে এলো। অজান্তা আর অঙ্কনের সিট পড়লো একদম শেষে, আর আগেরটা জারিফ আর মিমের, আর তার আগেরটা সাকিব আর নীলিমার। বাসের ওঠার আগে জারিফ চিপস সহ কিছু খাবার কিনে নেয়। কিছু দূর যাওয়ার পর জারিফ সবাইকে চিপস খেতে দিল। অজন্তা নিজে খাচ্ছে আর অঙ্কনের মুখে দিচ্ছে, কারণ অঙ্কন ফোন টিপছে। অঙ্কন ফেসবুকিং করতে করতে ভুল করেই কুহুর প্রোফাইলে চলে যায়। কুহুর লাস্ট স্ট্যাটাস ছিল অন দ্য ওয়ে অফ খাগড়াছড়ি উইথ সে। সাথে কুহু আর সৌরভের পিক। অঙ্কন পুরো শকড। স্ট্যাটাসটা 21 ঘন্টা আগে, তার মানে ওরা এখন খাগড়াছড়ি। অঙ্কন ফোন রেখে ভাবলো যদি দেখা হয়ে যায় তাহলে কি হবে। আবার ভাবলো খাগড়াছড়িতে কি অল্প জায়গা নাকি যে দেখা হয়ে যাবে। অঙ্কন আগে জানলে কখনোই আসতো না। ও চায় না কুহুর সাথে আবার দেখা হোক। কুহু জানেও না যে অঙ্কন বিয়ে করেছে।
এসব ভাবার সময় অজান্তার হঠাৎই অঙ্কনের ঘাড়ের উপরে মাথা রাখে। পেয়েছে। ঘুমাও। সারা রাস্তা অঙ্কন ভয়ে ভয়ে এলো। পরের দিন সকাল 8টায় ওরা বাস থেকে নামে আর জিপে করে রিসোর্টে যায়। পুরো একটা রিসোর্ট বুক করলো ওরা 3জন, কারণ রিসোর্টটা 3টা বেডরুমের। অঙ্কন ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে শুয়ে পড়ে। অজান্তাও একটু রেস্ট নেয়। দুপুরের লাঞ্চ করার জন্য ওরা 6জন রিসোর্টের রেস্টুরেন্টে যায়। একটা টেবিলে ওরা 6জন বসছিল, আর ঠিক পাশের টেবিলটাতেই কুহু আর সৌরভ বসা। অঙ্কনের পেছনেই কুহু, কিন্তু অঙ্কন দেখেনি। সাকিবই প্রথম খেয়াল করলো কুহুকে। সাকিব অঙ্কনকে ইশারা করে বলল পেছনে তাকাতে। অঙ্কন পেছনে তাকাতেই পুরো স্তব্ধ হয়ে যায়। কুহুও দেখেনি অঙ্কনকে। অঙ্কন সাথে সাথে মুখ ঘুরিয়ে ফেলে আর মুখে হাত দেয়। অজান্তা অঙ্কনের সাথেই বসা। সাকিবকে প্রথম দেখলো কুহু খাওয়ার সময়, কিন্তু পেছনে ঘুরে অঙ্কনের পেছন সাইড দেখেই চিনে ফেলে কুহু। কুহু টেবিল থেকে উঠে ওদের টেবিলে গিয়ে সাকিবকে জিজ্ঞাসা করে, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, তুমি? অঙ্কন এক হাত কপালে রেখে অজান্তার দিকে তাকিয়ে আছে। অজান্তাকে অঙ্কনের সাথে এত ঘনিষ্ঠভাবে বসা দেখে কুহুর মনটা কেমন যেন করে উঠল। কুহু সাকিবের দিকে তাকিয়ে বলে, ঘুরতে এসেছেন সবাই? হ্যাঁ, কালই তো অঙ্কন বিয়ে করলো, সেই উপলক্ষেই আসা। জারিফ ঠেস দিয়ে কথাটা বলল। অঙ্কন হাত থেকে চামচটা রেখে অজান্তার দিকে তাকিয়ে আছে। কুহু পুরোপুরি শকড অঙ্কন বিয়ে করেছে। কুহু কিছুক্ষণ পরে অজান্তাকে জিজ্ঞাসা করলো, আপনি মিসেস অঙ্কন? হ্যাঁ। আপনি কি চিনেন আমাদেরকে? সাকিব, এগুলো কি হচ্ছে? এখানে খেতে এসেছি, আজারা বকবক শোনার জন্য এখানে আসেনি তো। অঙ্কনের কথা শুনে কুহু জাস্ট অঙ্কনের দিকে তাকালো, আর সৌরভ টেবিলেই বসা। অজান্তা, তুমি খাচ্ছ না কেন? এভাবে অপরিচিতের সাথে কথা বলা তো ঠিক না। হ্যাঁ, খাচ্ছি তো। কুহু অঙ্কনের কথা শুনে সেই মুহূর্তেই রিসোর্ট থেকে বেরিয়ে আসে, আর সৌরভও যায় কুহুর পিছু পিছু। অঙ্কন জাস্ট চোখ বন্ধ করেছিল 1 মিনিট। অঙ্কন লাঞ্চ শেষ করে অজান্তাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। সাকিব আর জারিফও চলে আসে। কিছুক্ষণ আগে কি হলো সেটা অঙ্কন ভুলে গেছে, তবে অজান্তার মনে একটা প্রশ্ন, যে মেয়েটা কে আর অঙ্কনই বা এমন বিহেভ কেন করলো। কিন্তু অজান্তার সাহস হলো না অঙ্কনকে জিজ্ঞাসা করার। অজান্তাকে নিয়ে অঙ্কন রিসোর্টে চলে আসে। রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে দেখে রিসোর্টের অপোজিট ঘরটাই কুহু আর সৌরভের, কারণ ওরাও বারান্দায় দাঁড়িয়ে আছে। কুহু কাঁদছে আর সৌরভকে কনভিন্স করাচ্ছে। অঙ্কন কোনো ভ্রুক্ষেপ করলো না। অজান্তা অঙ্কনের সামনে আসলো, আর তখন অঙ্কন অজান্তাকে ঘুরিয়ে জড়িয়ে ধরে। বারান্দার গ্রিলে অঙ্কন পা রেখেছে, আর অজান্তা অঙ্কনের হাত ধরে আছে। অঙ্কন অজান্তার ঘাড়ে থুতনি রেখে জিজ্ঞাসা করে, ওই মেয়েটা কে? প্রশ্ন জাগেনি? হ্যাঁ, জেগেছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস হয়নি। ও আমার গার্লফ্রেন্ড ছিল, ওর সাথে কোর্ট ম্যারেজও হয়ে গিয়েছিল। কি? খুব ভালোবাসতাম ওকে, কিন্তু কখনো ফিজিক্যাল টাচে আসেনি ওর সাথে। ভেবেছিলাম যেদিন সবাইকে জানিয়ে বিয়ে করব, সেদিনে রিলেশন টাচে মিলিত হব। তাহলে ভেঙে কেন গেল আপনাদের সম্পর্কটা? কুহুর বাবা চায়নি, উনি কুহুর চাচাতো ভাইয়ের সাথে কুহুর বিয়ে দিয়েছে। বাস, শেষ হয়ে গেল এইভাবে। কুহু কেন রাজি হলো বিয়েতে? আর আপনাকে মানলো না কেন? আমি এতিম, টাকা নেই সৌরভের মতো, তাই রিজেক্টেড। আর কুহু কেন রাজি হয়েছে সেটা আমি জানি না, হয়তো বা টাকা ছাড়া সুখী হবে না, সেজন্য হয়তো আমাকে ছেড়ে দিয়েছে। ছি, এত জঘন্য কাজ করেছে ও। আপনার মতো ছেলে হয়? আমি মনে করি ভালোই হয়েছে। ও আপনাকে না ছাড়লে তো আমি আপনাকে পেতাম না। ভালোই হয়েছে। ওইদিকে কুহু তাকিয়ে আছে অঙ্কন আর অজান্তার দিকে। কুহু জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে অঙ্কনের বুকে অন্য কোনো মেয়েকে দেখে। কুহু সৌরভকে জড়িয়ে ধরে চিল্লিয়ে কান্না শুরু করে। তুমি করছো না সংসার, তাহলে কেউ একা থাকবে? অঙ্কন ভালোই কাজ করেছে, এখন তুমি চুপ করো। আমি কষ্ট পাচ্ছি কুহু, প্লিজ। অঙ্কনের জন্য এখনো তুমি কাঁদো? না, ওর জন্য কাঁদছি না। ও আসলে ভালো কাজ করেছে। একা একার কত, আমিও তো সংসার করছি আর সুখেই আছি। আর কাঁদবো না আমি, ও সুখে থাকুক। ওইদিকে একটু পর অজান্তা অঙ্কনকে জিজ্ঞাসা করে, যেদিন কুহুর বিয়ে হয়ে যায় ওই দিন আপনার অনুভূতি কেমন ছিল? বলবো? হ্যাঁ, বলেন। পার্টি সাটি হবে, এবার গার্লফ্রেন্ডের বিয়ে আমার।
গার্লফ্রেন্ডের বিয়া এরকম ছিল ফিলিংস। মজা কেন করছেন? নিশ্চয়ই খুশিতে ছিলাম না, আমার প্রথম ভালোবাসা ছিল ও। থাক, ভুলে যান অতীত, বর্তমান নিয়ে থাকেন। ভুলেই তো গিয়েছি, আর বর্তমান নিয়ে আছি। হুম। অজান্তার তখন মনে হলো অঙ্কনকে আরও কাছে চায় ও। কোনো বউ নিজের হাজবেন্ডের মুখে যদি আগের গার্লফ্রেন্ড বা বউয়ের কথা শুনে তখন তার কি অবস্থা হয়। অজান্তা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে করেই হোক অঙ্কনের মন থেকে কুহুর স্মৃতি ও ভুলিয়ে দিবে। অনেক কথা বলার পর 3 বন্ধু বউদের নিয়ে ঘুরতে বের হয়। ঘুরতে গিয়ে ফটোশ্যুট করার সময় অঙ্কন আর অজান্তা হাসতে হাসতে শেষ, কারণ জারিফ মিমকে নিয়ে ছবি তুলতে গিয়ে পিছলা খেয়ে পড়ে গেছে আর ওর উপর গিয়ে মিম পড়েছে। মিম উঠে জারিফকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। নীলিমা আর সাকিব সহ অঙ্কন আর অজান্তা হাসতে হাসতে শেষ। দাঁত না কেলাইয়া ধরে ওঠা ফাজিলগুলা। আয় দোস্ত, বুকে আয়। মিম, তুমি বুঝি ওরে এভাবেই মারো? এর চেয়েও ডেঞ্জারাস ভাবে মারি। সব জায়গায় পাকনামি করতে যাই আর একটা কাহিনী করে আসে। এখন আমার যা জেদ উঠতেছে। বউ সরি, প্লিজ বি কুল। আমি কি জানতাম যে পরে যাব? ওই তুমি চুপ করো। একটা কথা যদি তুমি বলেছো আমার সাথে, তাহলে এখন মাটিতেই পুঁতে ফেলবো তোমাকে। না, আমি চুপ, আর একটা কথাও বলবো না। ওরা ঘুরে রাতে বাসায় ফিরে ডিনার শেষ করে। অঙ্কন তো বিকালের কথা মনে করে হাসি থামাতেই পারছে না। দোস্ত, এখনো কি কোমরে ব্যথা আছে? সব জায়গায় ব্যথা আছে, বউ আমাকে মারছে। হাসি থামছে না রে জারিফ, কি বিনোদন দিলি তুই। সর হেনতে, আমি আজকে ঘরে যাবো না। মিমা আমারে মাইরা ফালাই পরে। আয়, আমার সাথেই থাকিস। এই ফাজলামি করবি না দোস্ত। মিম রে যায় একটু বুঝা যে আমি ইচ্ছা করে পড়ে যাইনি। হানিমুনে এসেছি, ঝগড়া আর মারামারি করতে তো আসিনি। আহারে বেচারা, ওরে কেউ বালতি দে। ভাইয়া যান, জারিফ ভাইয়াকে মিম আপুর কাছে দিয়ে আসেন, বেচারা অনেক কষ্ট পাচ্ছে। অজান্তা তুমিও? ওই আয়। অঙ্কন মিমের ঘরে গিয়ে জারিফকে বলে, দোস্ত, তোকে কিন্তু ওই মেয়েটার সাথে মানাবে। মিম, জারিফ তো একটা মেয়েকে পছন্দ করে ফেলেছে। এই অঙ্কন, কি বলছ এইসব? তুই কি আগুনের মধ্যে ঘি ডালতাছত নাকি? প্লিজ ঢালাঢালি বন্ধ কর দোস্ত। ওর তো চরিত্র একটাই, ওই হারামি। তুই কার দিকে তাকাইছিলি? কে তোকে লাইক করছে? আজকে যদি আমি জবাই হয়ে যাই অঙ্কন না, দায়ী কিন্তু তুই। শোন, মাইনাসে মাইনাসে প্লাস, এখন দেখবি তোকে ভালোবাসা দেবে। গুড নাইট, অল দ্য বেস্ট, জায়গা। অঙ্কন দরজা টান দিয়ে হাসতে হাসতে চলে আসে। সাকিবও নীলিমাকে নিয়ে চলে যায় হাসতে হাসতে। আর অজান্তা অঙ্কন নিজেদের ঘরে চলে আসে। অঙ্কন এখনো হাসছে। হাসলে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগে। জানতাম না তো। শোনো, চেঞ্জ করে আসো, আমি বরং জারিফকে একটা ফোন দিই। দেন। অজান্তা ওয়াশরুমে যাওয়ার পর অঙ্কন জারিফকে ফোন দেয়। 3 বার রিং হওয়ার পর জারিফ রিসিভ করে। কি রে, ভালোবাসা পাচ্ছিস তো? এক পায়ে কানে ধরে দাঁড়া করায় রাখছে, বলছে আগামী 5 ঘন্টা এভাবেই দাঁড়িয়ে থাকতে, এরপর ওরে টাচ করতে। অঙ্কন না সব তোর জন্য। আরে, আমি এটা না বললে এ রাগ ভাঙতো না। আর মিম যে রাগী, আমারই ভয় লাগে। এবার বুঝ আমি কোন ডাইনির সাথে সংসার করি। কথাটা আস্তে বলল জারিফ, যাতে মিম না শোনে। ওই তুই কারে ডাইনি বললি? জান, অঙ্কনকে বলতেছিলাম, তোমাকে কিছুই বলি নাই। তোর শাস্তি আরও 1 ঘন্টা বাড়াইলাম। তুই দাঁড়িয়ে থাক কানে ধরে, আর এক পায়ে। আমি ঘুমাই। গুড নাইট। অঙ্কন মিমের কথা শুনে হাসতে হাসতে সবাই বসে পড়ে যায়। অজান্তা এসে অঙ্কনকে এভাবে হাসতে দেখে বলে, এখনো ঠিক হয় নাই ওরা? জারিফকে এক কানে কান ধরে রেখেছে, দেখতে মন চাচ্ছে আমার। চলো দেখে আসি আর একটু গুতা দিয়ে আসি। এত খুশি গত 3 বছরে হয়নি অঙ্কন। চলেন। অঙ্কন সাকিবকে ফোন দিয়ে বলে বের হতে, কারণ সবাই মিলে জারিফের ঘরে যাবে। দরজায় নক করতেই জারিফ কান ছেড়ে দেয়। কি রে, তুই কান ছাড়লি কেন? কান ধরে রাখ। বউ, কে যেন আসছে, দেখলে কি ভাববে? তোর ভাবার কেতায় আগুন। কান ধর। ধরছি তো। মিম দরজা খুলে দেখে ওরা 4 জন। সবাই ঘরে ঢুকে জারিফকে এই অবস্থায় দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ার মতো অবস্থা। জারিফ বেচারা অসহায় ডাইনি বউয়ের কাছে। অঙ্কন জারিফের পিক তুলে আরও মজা নেয়। সবাই মিলে মিমকে বুঝিয়ে জারিফের শাস্তি মওকুফ করায়। জারিফ তখন সাকিব আর অঙ্কনকে লাঠি দিয়ে পেটানো শুরু করে। আর ওরা 3 বউ মিলে ভালোই মজা নিচ্ছে। ঘণ্টাখানেক ফাইজলামির পর যে যার ঘরে চলে আসে আর জারিফ যায় ফ্রেশ হতে।
অনেক রাত হয়ে গেছে তাই সবাই শুয়ে পড়ে। অঙ্কন বিছানায় গিয়ে শয় আর অজান্তা তখন চুল খোপা করছে। অজান্তার চুল খোপা করার জন্য হাত উপরে উঠালো, তখনই অঙ্কন অজান্তার দিকে তাকালো। অজান্তার শাড়ি পরা ছিল, হাত উপরে ওঠানোর জন্য পিঠ আর কোমর দেখা যাচ্ছিল। অঙ্কন উঠে গিয়ে অজান্তার চুল ছেড়ে দেয় আর অজান্তাকে জড়িয়ে ধরে। অঙ্কন অজান্তাকে কোলে এনে বিছানায় শোয়। অজান্তা পারছে না লজ্জায় মরে যায়। অঙ্কনের একটাই প্রশ্ন, এত লজ্জা একটা মেয়ে কিভাবে পায়? অঙ্কন অজান্তাকে একেবারেই নিজের করে নেয়। অঙ্কন ভুলে যাচ্ছে সবই, যা কুহু করেছিল বা কুহুর সাথে কিছু ছিল, মনে রেখেই বা আর কি করবে। পরের দিন সকালবেলা অঙ্কন আর অজান্তা সহ ওরা সবাই মিলে হিল ট্রাকে জার্নিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অঙ্কন আর অজান্তা রেডি হয়ে বাইরে ওয়েট করছে ওদের জন্য। জারিফ, সাকিব আর ওদের বউয়েরা রেডি হয়ে আসে। এরপর সবাই একসাথে বেরিয়ে যায়। অঙ্কন সানগ্লাস পরা ছিল আর গায়ে জ্যাকেট আর জিন্স। অজান্তা শাড়ির সাথে একটা শাল পরেছিল কারণ অনেক ঠান্ডা আবহাওয়া। হাঁটতে হাঁটতেই হঠাৎ ওদের সাথে কুহুর আর সৌরভের দেখা হয়ে যায়। অঙ্কনের ইচ্ছে ছিল না ওদেরকে দেখার বা ওদের সাথে কথা বলার, কিন্তু সৌরভ অঙ্কনকে থামালো। আমার তোমার সাথে কিছু কথা ছিল অঙ্কন। হ্যাঁ বলেন। সানগ্লাস খুলে অঙ্কন। শুধু তোমাকেই বলবো। এই কথা শুনে জারিফ বলে, দোস্ত কি বলে শোন, আমরা ততক্ষণে ওইখানে আছি। জারিফ সহ সবাই সেখান থেকে দূরে সরে যায়। অজান্তা যেতে নিলে অঙ্কন না করে যাওয়ার জন্য। অঙ্কন আর অজান্তা সেখানে একা, আর সৌরভ, কুহু আছে। কি বলবেন তাড়াতাড়ি বলেন। কালকে তুমি আমার ওয়াইফকে অপমান করেছো, কেন করেছো জানতে পারি? কি শুরু করলে তুমি? চলে এসো। শুনুন ভাইয়া, কেউ যদি জেনে শুনে অপমানিত হতে আসে তাহলে আমি অপমান করবই। ছেড়ে দেওয়ার পাত্র আমি না। অঙ্কন সৌরভকে জবাব দিল। আগাগোড়া সত্যি মিথ্যা কিছু না জেনে কাউকে কি এভাবে বলা ঠিক অঙ্কন? আরও সত্যি জানার বাকি আছে নাকি ভাইয়া? হ্যাঁ আসি। ওই যে বাংলার প্রবাদ আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। এরকম অনেকটাই আমার বউ আর তোমার অবস্থা। শুনুন ভাইয়া, বাদ দেন সেসব। ওসব শুধু ফাজলামি ছিল, আর কিছু না। সেই সব শুধুই ফাইজলামি ছিল অঙ্কন। দেখো কু, আমাকে বাধ্য করো না তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য। তুমি তো সুখে আছো, কি আছো না? তাহলে বারবার আমার সামনে আসছো কেন? বিনিময় লজ্জাটুকু কি তোমার নেই? ওর দিকে প্রথম তাকালো অঙ্কন। লজ্জা তো তোমারই নেই অঙ্কন। তুমি না বলতে আমায় অনেক ভালোবাসো, অনেক ভালোবাসছিলাম, আরও কত কিছু। 3 বছরই সেই সব ভালোবাসা উবে গেল কুকুরের মতো। তো তুমি কি চাইতে? আমি তোমার জন্য দেবদাস হয়ে ঘুরতাম আর তুমি পার্বতীর চরিত্রে থাকতা? তা কেন চাইবো আমি? তো এসব বলার মানে কি? তুমি সংসার করছো, ভালোই আছো নিজের মতো করে, তো আমাকেও আমার মতো ভালো থাকতে দাও। আর কি বলেছিলে 3 বছর আগে? যদি তুমি আমাকে বিয়ে করো তোমার বাবা আমাকে মেরে ফেলবে, হ্যান ত্যান। কু কামান, আমিও তোমাকে বলেছিলাম যাই হয়ে যাক তুমি চলে আসো আমার কাছে, তোমাকে সুখে রাখার দায়িত্ব আমার, কেউ কিছু করতে পারবে না আমার। কিন্তু তুমি আসো নাই, উল্টো বলেছিলে ফ্যামিলি আগে, ফ্যামিলির কথা ভাবতে হবে, আব্বুর কথা ভাবতে হবে। আমার কাছে চলে আসলে নাকি তোমার আব্বু মারা যাবে। যাই হোক, সেসব আমি মেনে নিয়েছিলাম, কিন্তু তোমার বিয়ের দিন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ছুটে গিয়েছিলাম শেষবারের মতো তোমার কাছে। হ্যাঁ, তুমিও এসেছিলে, কিন্তু সান্ত্বনা দিতে, আমার কাছে ফিরে আসার জন্য নয়। তাহলে কোন মুখে বলছো আমার যে লজ্জা নেই? তোমার ফ্যামিলি, হাজব্যান্ড, সংসার সব কিছু তো আছে এখন তোমার কাছে। তাহলে এইসব বাজে কথার মানে কি? কিছু কেড়ে নিয়েছিলাম তোমার থেকে, নাকি কখনো ক্ষতি করেছিলাম তোমার কখনো? সৌরভ, কুহু দুজনেই চুপ। আস্তে আস্তে সব মেনে নিয়েছি। খুব কষ্ট হয়েছিল 1টা বছর পর ইংল্যান্ড যাওয়ার পরে, কিন্তু ক্যাথারিন আমার জীবনটাই পাল্টে দেয় আস্তে আস্তে ইংল্যান্ড যাওয়ার পর। নয়তো আজকের অঙ্কন অনেক আগেই দুলার সাথে মিশে যেত তোমার জন্য কুহু। আজকে যদি আমি নিঃশেষ হয়ে এই কথাগুলো তোমাকে বলতাম, তখন কি তোমার খুব ভালো লাগতো, নাকি মজা পেতে অঙ্কনকে নিঃস্ব দেখে? হ্যাঁ, তুমি ঠিক। এটা তুমি না বললেও জানি আমি ঠিক। তো প্লিজ সে আজারা ভালোবাসার কথা আমাকে বলবা না। ভালোবাসা যদি থাকতো তাহলে আমরা আজকে একসাথেই থাকতাম। হ্যাঁ, এটা আমি মানছি তুমি একটা মেয়ে, তাই তোমার হাজার রেস্ট্রিকশন থাকতে পারে বা হাজার বাজে অবস্থা তোমাকে পার হতে হয়। তাই এসব ভেবেও তোমার থেকে গুটিয়ে নিয়েছিলাম। এসব ভেবে আজকে তোমার সাথে রিলেশন শেষ হলো 3 বছর 5 মাস 9 দিন। এই কয়েকদিন শুধু দিনই গুনেছি। শুনো কুহু,
এই ভালোবাসা শুধু ডায়েরির বাজেই বানায়, বাস্তবে নয়। এই যে তুমি বাস্তবতা শিখে গেছো আমার আগেই, অথচ আমার থেকে আবেগী তুমি ছিলে বেশি যখন আমাদের রিলেশন ছিল। তো বলো, বদলে গেছে কে, আমি না তুমি? লজ্জা কার থাকা উচিত, আমার না তোমার? ভালোবাসা কাজ ছিল না, আমার না তোমার। জানো কুহু, আমি কখনো তোমাকে দোষ দিই না, আর দিবও না। ভাগ্য বলে মেনে নিয়েছি, আর ভাগ্য বলে মেনে নিব। কারণ তোমার সিচুয়েশন আমি বুঝবো না, আর আমার অবস্থান তুমি বুঝবে না। তাই এসব চক্র না করাই ভালো। যার যার জীবন নিয়ে সুখে থাকি, ভালো থাকি, কোনো পিছুটান যেন না থাকে আমাদের। তুমি ভাইয়ের সাথে ভালো থাকো, আর আমি অজান্তাকে নিয়ে ভালো থাকি। হ্যাঁ, সেটাই। তোমায়ও আমি দোষ দেইনি, কথার প্রেক্ষিতেই বলে ফেলেছি। সৌরভকে ডাক দিয়ে সেখান থেকে চলে এলো কুহু। কুহু পাহাড়ের উপরে উঠছে আর অঙ্কন পিছু ঘুরে একটা দীর্ঘশ্বাস ফেলে অজান্তাকে নিয়ে বিপরীত দিকে হাঁটছে। অজান্তা শুধু অঙ্কনের দিকে তাকিয়ে আছে। অঙ্কনের চোখে পানি টলমল করছে। আসলে চাইলেই কি পেছনটা ছেড়ে বেরিয়ে আসা যায়? চাইলেই কি সব শেষ করা যায়? 2 বছর পর, সেদিনকার পর আর দেখা হয়নি ওদের। খুব ভালোই আছে দুজন। অঙ্কনের কথাগুলো সেদিন কুহু পরামর্শ আর আদেশ হিসেবে নিয়েছে। আজ আবারও দুর্ঘটনাবশত দেখা দুজনের। কুহু আর অজান্তার ডেলিভারি এক হাসপাতালেই। সৌরভ কুহুকে একদম মুমূর্ষ অবস্থায় নিয়ে আসে হাসপাতালে, আর অজান্তা তখন অটিতে ছিল। অঙ্কন আর ওর বন্ধুরা আগেই ছিল হাসপাতালে। অঙ্কনকে হাসপাতালে দেখে সৌরভ শকড। কুহুকে অঙ্কনের সামনেই ইমার্জেন্সিতে নিয়ে গেল ডক্টর। অঙ্কন মনে মনে বলে, কি আশ্চর্য, এটা কি কাকতালীয়? দুজনের ডেলিভারি একদিনেই। সৌরভের আব্বু আম্মু আর মিলি হাসপাতালে এসেছে। সবাই একসাথেই দাঁড়িয়ে ছিল। ডক্টর এসে অঙ্কনকে বলে, স্যার, আপনার টুইন বেবি হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে, তিনজনেই সুস্থ আছে। থ্যাঙ্কস আল্লাহ। শুক্রিয়া প্রকাশ করে অঙ্কন। কুহুর অবস্থা ভীষণ খারাপ, ইমার্জেন্সি ব্লাড লাগবে কুহুর। কুহুর ব্লাডের সাথে কেবল অঙ্কনেরই ব্লাড ম্যাচ করে, সেটা অঙ্কন জানে। তাই ও কিছু না ভেবেই নিজের সন্তানদের দেখার আগে কুহুরকে ব্লাড দিয়ে কুহুকে সেফ রাখে। কুহুর আর সৌরভের মেয়ে হয়েছে। পাশাপাশি কেবিনে নেওয়া হয়েছে অজান্তা আর কুহুকে। অঙ্কন অজান্তা আর ওর ছেলে মেয়েদের দেখতে যায়। আর কিছুক্ষণ পর কুহুর জ্ঞান ফিরে, আর জ্ঞান ফিরেই দেখে সৌরভের কোলে ওদের মেয়ে। কুহু হাত বাড়িয়ে দেয় মেয়েকে নেওয়ার জন্য। সৌরভ সামনে গিয়ে আস্তে করে মেয়েকে কুহুর কোলে দেয় আর কুহুর কপালে চুমু দেয়। সৌরভ কুহুকে বলে অঙ্কনের জন্যই ও বেঁচে আছে আর এই হাসপাতালেই অঙ্কনের। কুহু শুনে খুব খুশি হয়। সৌরভকে অনুরোধ করে কুহুর পাশের কেবিনে নিয়ে যাওয়ার জন্য, কারণ ও অঙ্কনকে সরি আর থ্যাংক ইউ বলবে। সৌরভ ধরে ধরে কুহুকে নিয়ে যায় পাশের কেবিনে। এক বাবু জারিফের কোলে আর একটা অঙ্কনের কোলে। কুহুকে আসতে দেখে অঙ্কন দাঁড়িয়ে যায়। বসো। থ্যাংক ইউ। মাশাল্লাহ, ওরা অনেক কিউট। আমার মেয়েটাও অনেক কিউট হয়েছে। ধন্যবাদ অঙ্কন, আমায় ব্লাড দিয়েছো বলে। সেসব বাদ দাও, কেমন আছো? ভালো আছি। অজান্তা, অজান্তা ঠিক আছে তো? একদম। তোমায় রোগা লাগছে। হ্যাঁ, যাই হোক, শোনো অঙ্কন, 2 বছর আগের ঘটনার জন্য আই এম সরি। সেই দিন আসলে আমি ইমোশনাল হয়ে গেছিলাম। তুমি না বোঝালে হয়তো বুঝতামই না। আগে যা ছিল একদম সব ভুলে গিয়ে বাদ দিয়ে আমরা কি একসাথে 4 জন বন্ধু হয়ে থাকতে পারি না? হ্যাঁ পারি। আজকে আমরা যার যার জায়গার থেকে সেটেল। আবেগ আর কাজ করবে না এখন, সেসব আমি ভুলে গেছি 4 বছর আগেই। তুমি ছিলে ফ্যান্টাসিতে। নেই, আর এখন ভালো আছি খুব। আমাদের বেবিদেরও বাচ্চে একদিনে, এইটাই আশ্চর্যের খুব। হ্যাঁ সেটাই। সব সম্পর্কের পরিণতি যে হ্যাপি হবে তা কিন্তু নয়। মাঝে মাঝে আলাদা হওয়াও সুখ আছে, শান্তি আছে, পরিপূর্ণতা আছে, যা কেবল আলাদা হলেই উপলব্ধি করা যায়। কিছু কিছু ভালোবাসা ডায়েরির ভাজেই মানায়, বাস্তবে নয়। বাস্তবতাটা মানতে হয়, বাস্তবকে মেনে নিয়ে নিজেকে সাজাতে হয়। ব্যর্থ হয়ে নিজেকে শেষ করার মানে ভালোবাসা নয়, বরং ভালোবাসাকে লালন করে সামনে এগিয়ে যাওয়াকেই ভালোবাসা বলে।